আমাদের বেসিক অ্যাকাউন্টিং এর মডিউল এ, যেখানে আমরা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা শিখবো, যেখানে আমরা অ্যাকাউন্টিং এর বেসিক জিনিসগুলো শিখবো। হোয়াট ইজ অ্যাকাউন্টিং এবং এটার পারপাসটা কি, আমার অ্যাকাউন্টিংটা কি, এটার পারপাসটা কি, এটা শিখবো। একবারে বেসিক একটা আইডিয়া যে আমি বেসিক অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়তেছি। সো বেসিক অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়তে গিয়ে আমাকে অবশ্যই জানতে হবে অ্যাকাউন্টিং জিনিসটা কি। খুব সিম্পলি আমি ডেফিনিশন, আপনি বলতে পারেন, আমি যত দুনিয়াতে যত ডেফিনেশন আছে, ডেফিনেশন যখন আপনি লেখা শুরু করবেন, আপনি বলতে পারেন যে আমার অ্যাকাউন্টিং রেফার, অ্যাকাউন্টিং মিন, অ্যাকাউন্টিং ইজ এ সিস্টেম, ইজ এ প্রসেস। সো ডেফিনিশন লেখার ক্ষেত্রে আপনি এই কি ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। সো অ্যাকাউন্টিং লেখার ক্ষেত্রেও বলতেছি এটা একটা সিস্টেমেটিক প্রসেস, যে প্রসেসে আমি কি করে থাকি, আমার যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো হচ্ছে, আমার যে লেনদেন গুলো হচ্ছে, এগুলো আমি রেকর্ড করে থাকি, ক্লাসিফাই করে থাকি, সামারাইজ করে থাকি এবং ইন্টারপ্রিট করে থাকি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো। সো আমি এই ডেফিনিশনটা যদি আর একটু ডিটেলে বলি, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা কি, প্রথমে যদি আসি, আমি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা কি। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা হলো আমার, ধরেন আমি কিসের ব্যবসা করি, আমি একটা বিজনেসের কথা ধরি, আমি ট্রেডিং ব্যবসা করি। ট্রেডিং বিজনেসে কি করতেছে, আমি প্রোডাক্ট বাই করতেছি, সেল করতেছি। সো আমি 500 টাকার প্রোডাক্ট বাই করলাম, 500 টাকার প্রোডাক্ট বাই করলাম। সো এটা একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। সো এই ট্রানজাকশনটা আমি শুরুতে কি করব, আমি রেকর্ড করব। শুরুতে জার্নাল, আমি বলছিলাম না সিকোয়েন্সটা, আমি জার্নাল, 1 নম্বরে আমি জার্নালাইজ করব, আমি জাবেদা করব। 2 নম্বরে আমি কি করব, খতিয়ান করব। 3 নম্বরে হলো আমি কি করব, ট্রায়াল ব্যালেন্স করব। 4 নম্বরে হলো আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ট্রান্সফার করব। তো জাবেদা কাকে বলা হয়, খতিয়ান কিভাবে করা হয়, ট্রায়াল ব্যালেন্স কিভাবে করা হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে রেডি করা হয়, এটা ওয়ান বাই ওয়ান আমরা সামনে শিখবো। আপাতত শুধু নামগুলো মনে রাখার চেষ্টা করি। তাহলে কি শিখলাম আমরা, এটা একটা সিস্টেমেটিক প্রসেস, যে প্রসেসে আমি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলোকে আমি রেকর্ড করতেছি। রেকর্ড মানে আমি জাবেদা করতেছি, 1 নম্বরে জাবেদা করতেছি, তারপর ক্লাসিফাই করতেছি, ক্লাসিফাই মানে হলো খতিয়ান করতেছি। তারপর আমি সামারাইজ করতেছি, ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে সামারাইজ করতেছি। তারপর আমি ইন্টারপ্রিট করতেছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতেছি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করাই শেষ না, ওইটাকে ইন্টারপ্রিটেশন করাটাও আমার কি, অ্যাকাউন্টিং এর কাজ। তাহলে এই পারপাসটা কি, আমার এই অ্যাকাউন্টিং যে আমি করতেছি, এটার পারপাসটা কি, বিজনেসের পারপাসটা কি, আমার মেজার দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এন্ড পজিশন। আমি বুঝতে পারি, মেজার করতে পারি, পরিমাপ করতে পারি আমার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন করতেছি। আমি যে ট্রেডিং ব্যবসা করতেছি, বাই সেলের ব্যবসা করতেছি, এটা আমি লাভ করতেছি না লস করতেছি, আমি যদি হিসাব রাখি তাইলেই বুঝবো, হিসাব না রাখলে বুঝবো না। 2 নম্বর হলো প্রোভাইড রিলায়েবল ইনফরমেশন। আমি প্রোভাইড রিলায়েবল ইনফরমেশন, আমি যদি হিসাব রাখি ঠিকভাবে, যদি অ্যাকাউন্টিং করে থাকে, আমি রিলায়েবল ইনফরমেশন পাই, অ্যাকচুয়াল ইনফরমেশনটা পাই। কিসের জন্য আমি, কারা কারা পায়, ওনাররা পায়, ম্যানেজার পায়, ইনভেস্টর পায়, ক্রেডিটর পায়, রেগুলেটর পায়, সবাই পায় রিলায়েবল ইনফরমেশন। এনশিওর কন্ট্রোল ওভার ইনকাম, আমি আমার ইনকামের উপর কন্ট্রোল থাকে যদি আমি হিসাব রাখি। আমার এক্সপেন্সের উপর কন্ট্রোল থাকে, অ্যাসেট এবং লাইবিলিটির উপর কন্ট্রোল থাকে। যদি আমি হিসাব না রাখতাম, আমি জানতাম না কি আমার কাছে কত টাকা পায়, আমি বুঝতামই না যে আমার আমার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। আমি হিসাব রাখার কারণে কি করতে পারতেছি, কমিউনিকেট করতে পারছি, কমিউনিকেট দ্য ফাইন্যান্সিয়াল হেলথ থ্রু স্টেটমেন্ট লাইক ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট। এগুলো দিয়ে আমি কমিউনিকেট করতে পারি, আমি হিসাব রাখার কারণে। কি পয়েন্টটা কি, আমার অ্যাকাউন্টিং আমি ল্যাঙ্গুয়েজ অফ বিজনেসের ল্যাঙ্গুয়েজ বলতেছি, বিকজ ইট ক্লিয়ারলি কমিউনিকেট দ্য অর্গানাইজেশন ফাইন্যান্সিয়াল কন্ডিশন। আমি আসলে অ্যাকাউন্টিং রাখার ফলে আমি কি করতে পারি, আমার ব্যবসার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমি বুঝতে পারি। মেইন ফাংশন অফ অ্যাকাউন্টিং ইন বিজনেস, আসলে অ্যাকাউন্টিং এর মেইন ফাংশনটা কি, কি কাজ করে থাকে। অ্যাকাউন্টিং কি করে থাকে, রেকর্ডিং করে থাকে। আমাদের, আমি যে কথাগুলো বলতেছি এগুলো বারে বারে রিপিট হবে। সো যেহেতু আপনি প্রথমবার যদি না বুঝেন, ওরিড হওয়ার কোনো কারণ নাই, প্রতিবারই এগুলো ঘুরে ফিরে আসবে। সো আপনি এখন না বুঝলেও আস্তে আস্তে শুনতে 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 দেখবেন যে প্রত্যেকটা জিনিস আপনার ব্রেনে আটকে গেছে। আমি আবারও রিপিট করতেছি আপনাদের কনফিডেন্সের জন্য, অ্যাকাউন্টিং এমন কোনো সাবজেক্ট না যে যেটা আপনি বুঝবেন না, এমন কঠিন কোনো সাবজেক্ট না, ঠিক আছে। সো এটা বিশ্বাস রাখেন, এটা মাথার ভিতরে রাখেন। আমি রেকর্ডিং করতেছি, অ্যাকাউন্টিং এর ফাংশন কি, আমি রেকর্ডিং করে থাকি, ঠিক আছে। রেকর্ডিংটা কি করে থাকি, আমি জাবেদা করে থাকি অথবা জার্নাল করে থাকি। সিস্টেমেটিক এবং ক্রোনোলজিক্যাল রেকর্ড অল ট্রানজেকশন, আমার একটা ব্যবসায় যত ট্রানজেকশন হচ্ছে সব ট্রানজেকশন আমি রেকর্ড করে থাকি। 2 নম্বরে ক্লাসিফাইড করে থাকি, গ্রুপিং করে থাকি, যেটা আমি লেজারের কথা বলছি, ঠিক আছে, খতিয়ানের কথা বলছি অথবা লেজারের কথা বলছি। সামারাইজ করে থাকি আমি ট্রায়াল ব্যালেন্স, আমি সামারাইজ করে থাকি, আমি ট্রায়াল ব্যালেন্স রেডি করে থাকি।
আমি ইনকাম স্টেটমেন্ট রেডি করি, ব্যালেন্স শিট রেডি করি। আমি অ্যানালাইসিস করে থাকি, এক্সামিনিং দ্য রেজাল্ট, কম্পেয়ারিং পাস্ট পারফরমেন্স। আমি এক বছরের সাথে আরেক বছরের কম্পেয়ার করতে পারি, 2022 সালের সাথে 2023 সালের পারফরমেন্স কম্পেয়ার করতে পারি। আমি এ কোম্পানির সাথে বি কোম্পানির কম্পেয়ার করতে পারি। 5 নম্বর হলো ইন্টারপ্রিটিং প্রেজেন্টিং ডেটা ইন আন্ডারস্ট্যান্ডেবল ফর্ম। আমি গ্রাফে, আমি এগুলো ইন্টারপ্রিট করে কি করতে পারি, গ্রাফের দ্বারা করাইতে পারি। যে আমি 2020 সালে আমার প্রফিট ছিল 2 কোটি টাকা, 2023 সালে আমার প্রফিট হচ্ছে 3 কোটি টাকা। তো তার মানে বাড়ছে, আমার প্রফিট কি হচ্ছে, বাড়ছে। সো ইন্টারপ্রিটেশনের মিনিং হলো, এটা একটা এক্সাম্পল আর কি ইন্টারপ্রিটেশনের, যে আমার প্রফিট বাড়তেছে না কমতেছে, ওইটা আমি ইন্টারপ্রিট করতে পারি, এক্সপ্লেন করতে পারি। অ্যাকাউন্টিং আরেকটা ফাংশন হলো কমিউনিকেটিং করা, শেয়ারিং রিপোর্ট উইথ ওনার, ব্যাংক, ট্যাক্স অথরিটি, সবার কাছে আমি কমিউনিকেট করে থাকি। 7 নম্বর হলো কমপ্লায়েন্স। আমার যদি আমার আহ, কিছু কিছু কোম্পানির অবশ্যই অ্যাকাউন্টস রাখা লাগবে, অ্যাকাউন্টস রাখতে সে বাধ্য। সো যেহেতু বাধ্য, আইন বলে দিচ্ছে রাখা লাগবে, সো আমার অ্যাকাউন্টিংটা আমার কমপ্লায়েন্সের কাজও করে। অ্যাকাউন্টিং আমার কি পারপাস, কি উদ্দেশ্যে আমি আমার অ্যাকাউন্টিংটা আমার বিজনেসে রাখি? আমার 1 নম্বর হলো ডিসিশন মেকিং সাপোর্টের জন্য, আমি ডিসিশন নিতে পারি। আমাকে যেহেতু ফাইন্যান্সিয়াল ডেটা দিচ্ছে, আমি ডেটা দিয়ে যদি আমি বুঝতেছি প্রফিট হচ্ছে না লস হচ্ছে, আমি ডেটা দিয়ে বুঝতেছি আমার লিকুইডিটি আছে না নাই, সো আমি ডিসিশন নিতে পারি যে আমার কি করতে হবে। 2 নম্বর হলো ফাইন্যান্সিয়াল পজিশন মনিটরিং, আমার ফাইন্যান্সিয়াল পজিশন গুলো আমি মনিটর করতে পারি, আমার অ্যাসেট লাইবিলিটি ইনকাম এক্সপেন্স এগুলো মনিটর করতে পারি। 3 নম্বর হলো প্রফিটেবিলিটি মেজারমেন্ট, আমি যেহেতু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে প্রফিটেবিলিটি মেজার করতে পারি, এটা আমার একটা উদ্দেশ্য অ্যাকাউন্টিং এর। লিগ্যাল এবং ট্যাক্স কমপ্লায়েন্স একটা উদ্দেশ্য, বাজেটিং এবং প্ল্যানিং একটা উদ্দেশ্য, ইন্টারনাল কন্ট্রোল একটা উদ্দেশ্য, ইনভেস্টর এবং ল্যান্ডার কনফারেন্স একটা উদ্দেশ্য। সো পারপাস, উদ্দেশ্য বলি, উদ্দেশ্য এর আগে পড়ছিলাম আমরা, ফাংশন, এগুলোর মিল আছে, ঠিক আছে, একটার সাথে আরেকটা মিল আছে। তো আমরা ডেফিনেশনে কিন্তু পারপাস পড়ে আসছিলাম, পারপাসটা আবার সেপারেট একটা কোশ্চেনও পড়ছে, সেপারেট একটা কোশ্চেন আমরা পারপাসটা পড়ছি। ইউজার অফ অ্যাকাউন্ট, আসলে কে অ্যাকাউন্টসটা ইউজ করে, অ্যাকাউন্টিং ইনফরমেশনটা কে ইউজ করে? আমার দুইটা সোর্স আছে, ইন্টারনাল ইউজার আছে, এক্সটার্নাল ইউজার আছে। আমরা স্টেক হোল্ডারের ডেফিনেশন পড়ছিলাম না, স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কারা আমাকে বলেন তো? স্টেক হোল্ডার হইলো আমার ডিসিশন দ্বারা, আমি এবিসি একটা কোম্পানি, আমার ডিসিশন দ্বারা যারা যারা প্রভাবিত হবে সবাই আমার স্টেক হোল্ডার। কারা কারা প্রভাবিত হবে? আমার ওনার প্রভাবিত হবে, আমার এমপ্লয়ি প্রভাবিত হবে, আমার শেয়ার হোল্ডার প্রভাবিত হবে, শেয়ার আর ওনার একই, আমার ইনভেস্টর প্রভাবিত হবে, আমার ইনভেস্টররা প্রভাবিত হবে, আমার ক্লায়েন্টরা প্রভাবিত হবে, আমার রেগুলেটর যারা আছে ওরা প্রভাবিত হবে। তো এখানে আমার গভর্নমেন্টের রেগুলেটর বডিগুলো প্রভাবিত হবে। তো আমি যে ব্যবসা করতেছি, আমার ডিসিশন দ্বারা, আমার অ্যাক্টিভিটি দ্বারা কিন্তু অনেক পক্ষ প্রভাবিত হয়, ঠিক আছে? সবাই হলো স্টেক হোল্ডার। তো স্টেক হোল্ডারের দুইটা পার্ট আছে, একটা হলো ইন্টারনাল স্টেক হোল্ডার, একটা হলো এক্সটার্নাল স্টেক হোল্ডার। ইন্টারনাল স্টেক হোল্ডার হলো ইন্টারনাল ইউজার অফ অ্যাকাউন্টস। ওরা কারা? ওনার্স এবং ম্যানেজার হলো ইন্টারনাল স্টেক হোল্ডার। ওরা আমার কি করতেছে, ওরা আমার অ্যাকাউন্টিংটা ইনফরমেশন গুলো কেন ইউজ করতেছে? প্ল্যানিং করার জন্য ইউজ করতেছে, ওই কোম্পানিটাকে কন্ট্রোল করার জন্য ইউজ করতেছে, ডিসিশন মেকিং এর জন্য ইউজ করতেছে। এমপ্লয়ি কেন ইউজ করতেছে? এমপ্লয়ির কোম্পানি পারফরমেন্স বাড়ানোর জন্য ইউজ করতেছে। সো আমার ওনার, ম্যানেজার, এমপ্লয়ি সবাই হইলো আমার কি, ইন্টারনাল ইউজার। তাহলে এক্সটার্নাল ইউজার কারা? ইনভেস্টর। সো আমার আমার যদি ধরেন লিস্টেড শেয়ার যদি হয়, লিস্টেড, বাংলাদেশের পার্সপেক্টিভ যদি লিস্টেড শেয়ার হয়, তো আমার লিস্টেড শেয়ারে ডিএসসি তে যদি লিস্টেড হয়, লিস্টেড শেয়ারে ইনভেস্ট করার জন্য যারা শেয়ার ব্যবসা করে ওরা অ্যানালাইসিস করে থাকে যে ওই কোম্পানি কেমন পারফর্ম করতেছে। সো তার অ্যাকাউন্টস দেখে কিন্তু আমি অ্যানালাইসিস করতেছি। সো ইনভেস্টর আমার এক্সটার্নাল ইউজার। ক্রেডিটর, আমি ব্যাংকের কাছে লোনের জন্য গেলাম, সো ব্যাংক কি চিন্তা করবে যে আমি আমি তাকে যে লোন দিব সে আমার টাকাটা ফেরত দিবে কিনা, ওইটা চিন্তা করবো আমি। সো তখন আমি কি করি, বলি যে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দাও আমাকে, আমি দেখি তোমার অবস্থা কি। সো আমার ক্রেডিটর ব্যাংক আমার এক্সটার্নাল ইউজার, গভর্নমেন্ট ট্যাক্স অথরিটি এক্সটার্নাল ইউজার। আমি ঠিকভাবে ট্যাক্স দিচ্ছি কিনা ওইটা মনিটর করে ট্যাক্স অথরিটি, তারা আমার অ্যাকাউন্টস নিয়ে থাকে, এবং তারা এখন কিন্তু ডিবিআই, আমার ডিবিসি থেকেও অ্যাকাউন্টস নেয়। আমি যে অডিট করাচ্ছি, অডিট ফার্ম যে অ্যাকাউন্টসটা পোস্টিং দিচ্ছে ডিবিসি তে, ওইখান থেকে ওরা অ্যাকাউন্টস মিলায় দেখে। সো ওরা আমার এক্সটার্নাল ইউজার। তাহলে অ্যাকাউন্টসের আমি দুইটা ইউজার পাইছি, ইন্টারনাল ইউজার এবং এক্সটার্নাল ইউজার, আমরা সুন্দর করে শিখছি। মেইন ইউজেস অফ অ্যাকাউন্টস ইন বিজনেস অর্গানাইজেশন। বিজনেস অর্গানাইজেশনে আমার অ্যাকাউন্টিং এর ইউজটা কি? আমি রেকর্ডিং ট্রানজেকশন, আমি কি করতেছি, আমি ট্রানজেকশন গুলো রেকর্ড করতেছি সিস্টেমেটিক এবং ক্রনোলজিক্যাল রেকর্ডিং অ্যাক্টিভিটিতে। ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং এ আমি ইউজ করতেছি, আমি প্রফিটেবিলিটি অ্যানালাইসিস ইউজ করতেছি, রিসোর্স ম্যানেজমেন্ট ইউজ করতেছি।
আমি কমপ্লায়েন্স উইথ ল, ল কমপ্লাই হওয়ার জন্য ইউজ করতেছি, পারফরমেন্স মেজারমেন্টের জন্য ইউজ করতেছি, আমার ইনভেস্টর লোন পাওয়ার জন্য ইউজ করতেছি, ফ্রড ডিটেকশনের জন্য ইউজ করতেছি। তো এই পয়েন্টগুলো আমরা অলরেডি পড়ে আসছিলাম, আমরা অ্যাকাউন্টিং ফাংশনে পড়ে আসছিলাম, রাইট? পারপাসের আগে মেইন ফাংশন অফ অ্যাকাউন্টিং এ পড়ে আসছিলাম। সো আবার আপনি বলতে পারেন যে আমি কেন বারে বারে রিপিট করতেছি পড়াগুলা। রিপিট করতেছি কারণ হলো আমার আইবিবি টেক্সট, আমার আইবিবির সিলেবাসে এইভাবেই বলা আছে, আইবিবির যে সিলেবাসটা দিছে সিলেবাসে এই পড়াগুলা ডিফারেন্ট ভাবে বলছে। সো আমার এই কারণে আমার এই জিনিসগুলো বারে বারে আসতেছে। ইম্পর্টেন্স অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, আমার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গুলো ইম্পর্টেন্ট কেন? সো আমরা এখানে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গুলো নিয়ে কথা বলবো। সো আমরা যে অ্যাকাউন্টিং তো একটা ডিসিপ্লিন, একটা সাবজেক্ট, এই সাবজেক্ট কি হয় কিছু প্রিন্সিপাল ফলো করে সে কি করে হিসাবটা করে থাকে, হিসাব মেনটেন করে থাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো রেডি করে থাকে। তো এগুলো ইম্পর্টেন্ট কেন বা প্রিন্সিপাল গুলো কি কি, এগুলো আমরা এখানে দেখবো। টোটাল অ্যাকাউন্টিং 12টা প্রিন্সিপাল ফলো করে থাকে, 12টা প্রিন্সিপাল নিয়ে আমরা আজকে এখানে কথা বলবো। প্রথম প্রিন্সিপাল কি? বিজনেস এন্টিটি প্রিন্সিপাল। আমি ব্যবসাকে সেপারেট এন্টিটি হিসেবে ট্রিট করতেছি, আমার সেপারেট একটা এন্টিটি হিসেবে ট্রিট করতেছি। আজকে ধরেন মেটামেন্টর, আমি ধরেন শ্রমিক, হ্যাঁ। সো আমি কি করতেছি, আমি স্যালারি পাচ্ছি, স্যালারি দিয়ে আমি কি করতেছি, আমার আমার যে নিড গুলো আছে, খরচগুলো আমি করতেছি, ঠিক আছে। মেটামেন্টর আবার আলাদা এন্টিটি, মেটামেন্টর। সো আমার মেটামেন্টর, যে আমার যেখানে মেটামেন্টরের যে ইনকাম গুলো হচ্ছে, আমার যে এক্সপেন্স গুলো হচ্ছে, এটা আমি আলাদা হিসাবে রাখতেছি। আলাদা হিসাবে রাখতেছি কেন? আমি চিন্তা করতেছি মেটামেন্টরটা হলো আমার একটা সেপারেট এন্টিটি, এটা আমার সোল প্রপার্টিশিপ বিজনেস, আমার ট্রেড লাইসেন্স আছে, আমি এটা আলাদাভাবে চিন্তা করতেছি। এটা এটা সোল প্রপার্টিশিপ হইতে পারে, এটা সোল প্রপার্টিশিপ হইতে পারে, পার্টনারশিপ হইতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হইতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানি হইতে পারে। সো যে ফর্মে হোক না কেন, আমার পার্সোনাল লেনদেনের সাথে, আমার পার্সোনাল ইনকাম এক্সপেন্সের সাথে আমার প্রতিষ্ঠানের ইনকাম এক্সপেন্স আমি মিলাই ফেলবো না। অ্যাকাউন্টিং ওই কথা বলে না, অ্যাকাউন্টিং বলে তুমি আলাদা হিসাব রাখো। তাহলে এটা আমার প্রথম প্রিন্সিপাল, আমি মনে করব এটা একটা সেপারেট এন্টিটি, ঠিক আছে। আমি এটা কি করব না, আমার ইনকামের সাথে আমার এক্সপেন্সের সাথে মিলাই ফেলবো না। আজকে আমার নোট সেল হচ্ছে, নোট সেলের টাকা আমি কি করব, আমি পার্সোনালি খরচ করতেই পারি, বাট আমার হিসাবে থাকা লাগবে যে এই আমার এই এখান থেকে আমি বিজনেস থেকে আমি 2 লাখ টাকা নিয়ে আসছি আমার পার্সোনাল খরচের জন্য। So, আমার এই হিসাবে থাকবে, হিসাবে রাখতে হবে। সো এটা হলো প্রথম প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল যদি ফলো না করি আমি হিসাব রাখতে পারবো না। 2 নাম্বার হলো গোয়িং কনসার্ন প্রিন্সিপাল। আমি যে মেটামেন্টটা এস্টাবলিশ করছি, অথবা আমি ধরেন এবি ব্যাংক, যে এবি ব্যাংক হয়েছে, ব্র্যাক ব্যাংকের যে ব্র্যাক ব্যাংকের লাইসেন্স নিচ্ছে বিজনেস করতেছে, এই ব্র্যাক ব্যাংক কিন্তু এস্টাবলিশ হয় নাই 2 বছর ব্যবসা করার জন্য, 5 বছর ব্যবসা করার জন্য। এটার ধারণাটা হইলো সে সারা জীবন ব্যবসা করবে। এখানে কিন্তু আপনি দেখবেন না কোনো কোম্পানি অথবা প্রপার্টিশিপ বিজনেস অথবা পার্টনারশিপ বিজনেস কোথাও লেখা নাই সে 5 বছরের জন্য এস্টাবলিশ হয়েছে, 5 বছর পরে বেনিশ হয়ে যাবে, এটা কোথাও লেখা নাই। স্পেশাল কেস ছাড়া, কিছু স্পেশাল কেস আছে, আমি প্রজেক্ট করতেছি, প্রজেক্টের মেয়াদ হলো 5 ইয়ার্স, ওইটা আমার হয়তো কিছু স্পেশাল কেস আছে, আমি ব্যবসাটা ওই প্রজেক্টটা আমি 5 ইয়ার্স এর জন্য রান করতেছি, 5 ইয়ার্স পরে আমি ব্যবসা বন্ধ করে দিব, এটা এক্সেপশনাল কেস। বাট ইন জেনারেলি আমি ব্যবসা স্টার্ট করতেছি সারা জীবন ব্যবসা করার জন্য, কখনো বন্ধ করে দেওয়ার জন্য না। ওইটাকে আমি গোয়িং কনসার্ন বলতেছি। গোয়িং কনসার্ন চলতেই থাকবে, অনন্তকাল ধরে চলতে থাকবে, কখনোই বন্ধ হবে না। বাট আপনার মনে কোশ্চেন থাকতে পারে কোম্পানি কি বন্ধ হয় না? হয়। কোম্পানি বন্ধ হয় 2 কারণে, একটা হলো তার লোনের পরিমাণ অনেক বেশি হয়ে গেলে, ঠিক আছে, লোনের পরিমাণ অনেক বেশি হয়ে গেলে, আর 2 নম্বর হলো সে যদি এটা রান করতে না পারে, তখন হয়তো সে অ্যাপ্লাই করে। আমি কোম্পানি লাইসেন্স নিচ্ছি থেকে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে লাইসেন্স নিচ্ছি, ঠিক আছে। তো আমি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে অ্যাপ্লাই করব যে তুমি আমার কোম্পানিটা বন্ধ করে দাও। আর আমি সোল প্রপার্টিশিপের লাইসেন্স নিচ্ছি থেকে, আমি ট্রেড লাইসেন্স নিচ্ছি সিটি কর্পোরেশন থেকে। তো আমি সিটি কর্পোরেশনের কাছে অ্যাপ্লাই করব যে আমি ব্যবসাটা বন্ধ করতে চাচ্ছি, এটা রান করতে চাচ্ছি না। আমি তো কমার্স থেকেই ব্যাংকেরই অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স। সো আমার গোয়িং কনসার্ন আমি বেসিসে আমি প্রতিষ্ঠানে করে থাকি। 3 নম্বর হলো মানি মেজার প্রিন্সিপাল। আমি কি করতেছি, আমি আমার 3 নম্বর প্রিন্সিপাল হলো আমি কি করি, আমার মানিটারি আইটেম গুলাই, আমার টাকার সাথে যে রিলেটেড গুলা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো আমি আমার হিসাবে নিয়ে আসি। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের বাইরে কোনো কিছু আমি আনি না। সো আমার অ্যাকাউন্টিং বলতেছে আমি কি করলাম, ধরেন মেটামেন্টর একটা অফিস নিছি, ঠিক আছে, একটা আমি রেন্ট নিছি অফিস। সো আমি রেন্ট নিছি, আমি এগ্রিমেন্ট করছি, এগ্রিমেন্ট যে করছি ওইটা কিন্তু আমার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন না, ওইটা আমার হিসাবে আসবে না। আমি এগ্রিমেন্ট করার সময় আমি বাড়িওয়ালাকে 2 লাখ টাকা অ্যাডভান্স করছি, ওইটা আমার হিসাবে আসবে। তো যখনই আমার টাকার লেনদেন হবে, তখনই আমার অ্যাকাউন্টিং ট্রানজাকশন হবে, তখনই আমার হিসাবে আসবে। টাকার লেনদেনের বাইরে আমার যা কিছু হচ্ছে ওইগুলো আমার হিসাবে আসবে না, অ্যাকাউন্টিং মেজার করবে না।
তো এটা মানি মেজারমেন্ট প্রিন্সিপাল, টাকাতে যখন আমার লেনদেন হবে তখন আমি হিসাবে নিয়ে আসবো। 4 নম্বর হলো কস্ট প্রিন্সিপাল। আমি কি করতেছি, আমি কস্ট কস্ট ভ্যালুতে সবকিছু রাখতেছি। আমি আজকে ধরেন কি করলাম, একটা কম্পিউটার কিনলাম, পিসি কিনলাম, হ্যাঁ। সো পিসি কিনলাম অথবা আমি ল্যাপটপ কিনলাম, একটা ল্যাপটপ কিনছি কত দিয়ে, 1 লাখ টাকা দিয়ে। সো আমার হিসাবে আমি রাখবো যে আমার ল্যাপটপের ভ্যালু 1 লাখ টাকা। তারপর আমি হয়তো ডেপ্রিসিয়েশন করবো, ডেপ্রিসিয়েশন হিসাব রাখবো। বাট আমি এখানে আমার আমি 1 লাখ দিয়ে ল্যাপটপ কিনছি, আমার ওই কস্টটাকে আমি কনসিডার করবো, শুরুতে কস্ট কনসিডার করবো। ঠিক আছে, এটা হলো কস্ট প্রিন্সিপাল, যত টাকা আমার পকেট থেকে যাচ্ছে ওইটা আমি হিসাবে রাখবো। রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল। রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল বলতেছে, যখন আমার রেভিনিউটা আর্ন করব, যখন আমি আর্ন করব তখন আমি রেভিনিউ হিসেবে দেখাবো। আমি ব্যাংকের কথা চিন্তা করি, ব্যাংক কি করছে, লোন দিছে, জানুয়ারির 1 তারিখে লোন দিছে, ঠিক আছে, জানুয়ারি 1 তারিখে লোন দিছে। জানুয়ারি 1 তারিখে লোন দিছে, কত টাকা লোন দিল, 100 টাকা লোন দিল। 100 টাকা লোন দিছে কত পার্সেন্টে, 10%। বছর শেষে ডিসেম্বরের 31 তারিখে আমার কি হয়েছে, 10 টাকা আর্ন করছি। কোত্থেকে, আমি ইন্টারেস্ট থেকে 10 টাকা আর্ন করছি। কিন্তু আমি যাকে লোন দিছিলাম সে টাকাটা ফেরত দেয় নাই। বাট আমার রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল বলতেছে, তোমাকে আমি লোন দিছি 100 টাকা 10%। সো বছর শেষে তুমি আমার আমার ইনকাম হলো 10 টাকা। এই 10 টাকা তুমি আমাকে পে করছো কিনা ওইটা ফ্যাক্ট না। আমি যেহেতু কন্ডিশন ছিল তুমি আমাকে 10% ইন্টারেস্ট দিবা, যেহেতু অলরেডি আমি তোমার কাছে টাকা পাই। সো আমি এটা আমার প্রফিটে আমি 10 টাকা দেখাবো, আমার প্রফিটে আমি 10 টাকা দেখাবো। সো অ্যাকচুয়ালি পাইছি কিনা ওইটা ফ্যাক্ট না, আমি যখন অর্জন করে ফেলবো, যখন আমি ইনকাম করে ফেলবো, ওইটা আমি কি করব, ইনকামে শো করবো। এটা হলো রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল। 6 নম্বর হলো ম্যাচিং প্রিন্সিপাল। আমি এক্সপেন্স ম্যাচ উইথ দ্য রিলেটেড রেভিনিউ। আমি ম্যাচিং প্রিন্সিপাল বলতেছে, আমি এক্সপেন্স এবং ইনকাম ম্যাচ করে দেখাবো। কিভাবে, আমি ব্যাংকের কথাই ধরি, আমি 100 টাকা আমি কি করতেছি, 10 টাকা আর্ন করতেছি, রাইট, 10 টাকা আর্ন করতেছি। কিন্তু 100 টাকা তো আমার টাকা না, এটা হলো ডিপোজিটরের টাকা। সো ডিপোজিটরকে আমি কি করতেছি, 5 টাকা আমি ইন্টারেস্ট দিচ্ছি না, আমি ডিপোজিটরকে 5 টাকা ইন্টারেস্ট দিচ্ছি। সো নেট প্রফিট আমার থাকতেছে কত, এখান থেকে আমার 5 টাকা থাকতেছে। তাহলে আমার, আমি শুধু যে মানে শুধু ইনকাম দেখাবো তা না, ইনকামের সাথে সাথে আমি এক্সপেন্সটাও দেখাবো। সো ম্যাচিং প্রিন্সিপাল বলতেছে যে এক্সপেন্স ম্যাচ উইথ দ্য রিলেটেড রেভিনিউ। আমি আমার ইন্টারেস্ট ইনকাম থেকে কত হচ্ছে, নেট ইন্টারেস্ট ইনকাম কত হচ্ছে, এটা আমি ক্যালকুলেট করে থাকি। নেট ইন্টারেস্ট ইনকাম আমি ক্যালকুলেট করে থাকি, এটা অ্যাকাউন্টিং বলে। তো নেট ইন্টারেস্ট ইনকাম কখন কিভাবে ক্যালকুলেট করব, আমি ইন্টারেস্ট ইনকাম থেকে আমি বাদ দিব হলো কি, আমি বাদ দিব ইন্টারেস্ট এক্সপেন্স গুলা বাদ দিব, দিয়ে আমি নেট ইন্টারেস্ট ইনকাম বের করতেছি। সো এটা কিন্তু করতেছি ম্যাচিং প্রিন্সিপালের কারণে। আপনি যদি ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যান, ওইখানে দেখবেন যে নেট ইন্টারেস্ট ইনকামের একটা কলাম আছে ইনকাম স্টেটমেন্টে। সো নেট ইন্টারেস্ট ইনকামের কলামটা কেন রাখছে, ম্যাচিং প্রিন্সিপালের কারণে, যে আমি ইন্টারেস্ট থেকে কত টাকা নেট আর্ন করতেছি। নেট শব্দটার মিনিং হলো আমি খরচটা বাদ দিয়ে আমি হিসাব করতেছি। এক্রুয়াল প্রিন্সিপাল, এটা আমি অলরেডি বলে ফেলছি। আমি 100 টাকা লোন দিছি, আমি 10 টাকা ইন্টারেস্ট আর্ন করছি। আমি এই 10 টাকা আমার পকেটে আসছে কিনা ওইটা ফ্যাক্ট না, আমি যখন আর্ন করে ফেলবো তখন আমি হিসেবে নিয়ে আসতেছি। ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, ফুল ডিসক্লোজার বলতেছে এখানে হিডেন কিছু থাকবে না, সবকিছু আমি ডিসক্লোজ করব। আমি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সবকিছু ডিসক্লোজ করব। আমরা যে প্রসেসে হিসাব রাখি, জাবেদা করি, তারপর খতিয়ান করি, তারপর হলো ট্রায়াল ব্যালেন্স করি, রেওয়ামিল করি, তারপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করি, ওইখানে সব ডিসক্লোজার হয়, সবগুলো চলে আসে, কোনো হিডেন কিছু থাকে না। 9 নম্বর হলো কনসিস্টেন্সি প্রিন্সিপাল। এটা একটা জিনিস মনে রাখেন, আমি 2022 সালে যেভাবে হিসাব রাখছিলাম, 2023 সালে এসে ওইভাবে হিসাব রাখতে হবে, আমার কনসিস্টেন্সি মেনটেন করা লাগবে। আমি 2022 সালে একভাবে হিসাব রাখছি, 2023 সালে আরেকভাবে হিসাব রাখতে পারবো না। কনজারভেটিজম প্রিন্সিপাল, কনজারভেটিভ মানে কি আমাকে বলেন তো, কনজারভেটিভ মানে কি? কনজারভেটিভ মানে হলো আমি কি করব, রক্ষণশীল। সো আমি কনজারভেটিভ প্রিন্সিপাল বলতেছে লয়ার প্রফিট চুজেন হোয়েন দা ডাউট। আমি বুঝতেছি না যে আমি 100 টাকা লোন দিছি, 100 টাকা লোন দিয়ে আমি 10 টাকা আর্ন করছি, বাট 10 টাকা আমি পাবো কিনা শিওর না, সে হয়তো ডিফল্ট হয়ে চান্স আছে। সো যেহেতু ডিফল্ট হওয়ার চান্স আছে, আমি হয়তো এখানে আমি 5 টাকা ইনকাম হিসেবে দেখাবো, পুরো ইনকামটা ইনকাম হিসেবে দেখাবো না। যেখানে আমার সন্দেহ আছে, আমার ইনকামটা না হওয়ারও চান্স আছে, ওইখানে আমি আমার ইনকামটা কমায় দেখাবো। ওইটা বলতেছে কনজারভেটিভ প্রিন্সিপাল। সো এখানে হয়তো আমি লোনের ডিফল্ট হলে কি হয়, আমি প্রভিশন রাখি, রাইট, প্রভিশন রাখি।
প্রভিশন রাখাও কিন্তু অনেকটা কি হয়, আমার কনজারভেটিভ প্রিন্সিপাল বেসিসে প্রভিশন রাখতেছি। সো আমি যদি একটু ডিটেলে যাই, ব্যাংকে প্রভিশন রাখে কোত্থেকে আমাকে বলেন তো? আমরা সবাই ব্যাংকের, এখানে সবাই ব্যাংকে চাকরি করি, আমি জানি প্রভিশন রাখতেছি। কেন প্রভিশন রাখতেছি? আমি যে লোনগুলা দিছিলাম, লোনগুলা থেকে যে আমি ইন্টারেস্ট আর্ন করছি, ওই ইন্টারেস্ট গুলা কি হইতে পারে, না পাওয়ার চান্স আছে। না পাওয়ার চান্স যখন রেজ হয় তখন আমি প্রভিশন রাখি। প্রভিশন কোত্থেকে রাখতেছি? আমি এখানে ইন্টারেস্ট ইনকাম 10 টাকা দেখাচ্ছি, এবং এটা কি হচ্ছে, আমার নেট ইনকামে যোগ হচ্ছে, আমি নেট ইনকাম থেকে কি করতেছি, প্রভিশন রাখতেছি। প্রবেশ রাখতেছি। সো নেট ইনকাম থেকে যে প্রভিশন রাখা মানে কিন্তু ইনকাম কমায় দেখা দেখানো, রাইট? সো আমি ইনকাম কমায় দেখতেছি। সো আপনি আরো প্র্যাকটিক্যাল লাইফে আপনি বোঝার চেষ্টা করেন যে প্রভিশন যে রাখতেছি ওটা কোন প্রিন্সিপালের বেসিসে। আমি কনজারভেটিভিজম প্রিন্সিপালের বেসিসে, আমি কনজারভেটিভ এই কারণে আমি হ্যাঁ, আমি প্রভিশন রাখতেছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো আমার সাউন্ড আসতেছে, আমার এই যে Realme C25 সবসময় ডিস্টার্ব করেন, রিয়েলমি বাই ভাইয়া বের করে দেন। যে করে দিয়ে আবার ওপেন করে ফেলে আর কি। বের করে দেন, বের করে দেন, প্রতিদিন এরকম না বুঝলে বের না, করে ওনার দেন। ওনার বের করে দেন ভাইয়া, ওনার বের করে দেন, এই ওনার মতো স্টুডেন্ট দরকার নাই। সো যেটা হয়েছে ধরেন, আপনারা মাইক্রোফোন অন করতে পারবেন না যে তা না, কোশ্চেন করার জন্য অন করেন, কিন্তু অন করার সময় একটু খেয়াল রাখবেন যে পেছনে আপনার ব্যাক সাউন্ড হচ্ছে কিনা, আপনার ফ্যামিলি মেম্বার অথবা কেউ সাউন্ড করতেছে কিনা, ওইটা আপনি নজরে রাখবেন। আরেকটা জিনিস হলো আপনি অন করে অফ করে ফেলবেন, ঠিক আছে? না, বের করে দেওয়াটা বেশি হার্ডলাইন হয়ে যায়, আমরা বের করে দিব না। তো তখন বলবেন সমীর ভাই ভালো মানুষ না, সমীর ভাই বেশি হার্ড মানুষ। তো ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে আসি। তো এটা হলো কনজারভেটিভ প্রিন্সিপালের কারণে আমরা কি করতেছি, প্রভিশন মেনটেন করতেছি। আমরা অবজেক্টিভিটি প্রিন্সিপালের কারণে আমরা ফ্যাকচুয়াল এবং ভেরিফাইড ডেটাগুলো নিচ্ছি। আমরা এখানে ফেক কোনো ডেটা নেই না, আমার ডেটাগুলো থেকে নিচ্ছি, অ্যাকচুয়াল ডেটা নিচ্ছি, অ্যাকচুয়াল ফ্যাকচুয়াল ডেটা, যেগুলোর এগেনস্টে আমার ডকুমেন্ট আছে, ভেরিফাইড ডেটা, যেগুলো এখানে আমি আরেকটা শব্দ ইউজ করলাম, যে ডেটার এগেনস্টে, যে ট্রানজেকশনের এগেনস্টে আমার ডকুমেন্ট আছে, ওইগুলোই আমি আমার হিসাবে রেকর্ড করতেছি। যে ট্রানজেকশনের এগেনস্টে ডকুমেন্ট নাই ওগুলো আমি হিসাবে আনতেছি না। ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপাল, এখানে আমি স্মল, এখানে আপনি একটা কথা বলতে পারেন যে আমি বলতেছি ভেরিফাইড ডেটা, তো আমরা যখন ঘুষ দেই, ব্রাইব যখন দেই, তো ওইটার তো কোনো ডকুমেন্ট থাকে না, ওইটা আমরা হিসাবে কিভাবে আনি? সো আমরা ব্যাংকিং বিজনেস করতে গিয়ে কিন্তু অনেক সময় আমাদের কি করতে হয়, স্পিড মানি দেওয়া লাগে। তখন আমরা কি করি, ওইটাকে কনভার্ট করি, ওইটা হয়তো কনভেন্স দেখাই, অথবা আমরা ওইটাকে এন্টারটেনমেন্ট হিসাবে দেখাই, এন্টারটেনমেন্ট হিসাবে ডকুমেন্ট রেডি করা লাগে, আর্টিফিশিয়াল ফেক ডকুমেন্ট রেডি করা লাগে। সো ওই ডকুমেন্টের বেসিসে কিন্তু আমি আমার হিসাবটা রাখার দরকার হয়। সো আমি যদি ধরেন আমি এখানে ফেকচুয়াল যদি নাও হয়, আমি ফেক, মানে আমার যদি আমার ঘুষ দেওয়া দরকার হয় যেখানে আমি আসলে ডকুমেন্ট আকারে দেখাইতে পারি না, তো ওইটাকে কিন্তু আমি ডকুমেন্টে কনভার্ট করি, ঠিক আছে? যদি করাটা ঠিক না, বাট কনভার্ট করি, তারপর আমার অ্যাকাউন্টসে নিয়ে আসি। তো এটার বলার মানে হলো আমি যে হিসাব রাখতেছি, হিসাবগুলো ডকুমেন্টের বাইরে কোনো কিছুই হবে না, ডকুমেন্ট ছাড়া আমি কোনো হিসাব রাখবো না। 12 নম্বরে বলতেছি ম্যাটেরিয়ালিটি প্রিন্সিপাল, স্মল আইটেমও আমার হিসাবে আসবে। আমি ধরেন আজকে মেসেঞ্জাররা যে আমার এক ব্রাঞ্চ থেকে হেড অফিসে যাচ্ছে, ওইখানে 120 টাকা সে কনভেন্স দিচ্ছে, ওইটাও কিন্তু আমার হিসাবে আসতেছে, ওইখানেও আমি ডকুমেন্ট মেনটেন করতেছি, ওকে বলতেছি তুমি ভাউচার লেখো, কনভেন্স ভাউচার লেখো, কনভেন্স ভাউচারের এগেনস্টে তোমাকে আমি কি করবো, টাকা দিব, আদারওয়াইজ দিব না। সো এটা কিন্তু অ্যাকাউন্টিং প্রিন্সিপালে বলা আছে, এই কারণে এটা হয় আর কি। যদি প্রিন্সিপালে বলা না থাকতো কখনোই আমরা এই জিনিসটা করতাম না। সো আমরা অনেকগুলো প্রিন্সিপালের কথা শিখছি যেগুলো আমরা বাস্তব লাইফেও আমার কাজে লাগবে। সো আমরা 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 প্র্যাকটিক্যাল লাইফে এই জিনিসগুলো দেখে থাকি, তাই না? সো যেহেতু প্রিন্সিপাল গুলো বারে বারে আসবে, আমি দ্রুত যাচ্ছি। বিজনেস এন্টিটি প্রিন্সিপাল বলতেছে আমি ব্যবসাকে সেপারেট এন্টিটি মনে করতেছি, গোয়িং কনসার্ন বলতেছে এটা চলতে থাকবে। মানি মেজারমেন্ট প্রিন্সিপাল বলতেছে মানিটারি ট্রানজাকশন গুলো আমি এখানে আনবো। কস্ট প্রিন্সিপাল বলতেছে আমি কি করতেছি, আমি সব হিসাব, খরচের হিসাব রাখবো, কস্ট প্রাইসে রাখবো, ঠিক আছে? রেভিনিউ রিকগনিশন বলতেছি যে আমার কি রেভিনিউ গুলা কি করব, আমি রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল বলতেছি রেভিনিউ রেকর্ডেড হয় দ্য আর্ন, আমার যখন আর্ন হবে তখনই আমি রেভিনিউ হিসাব রাখতেছি, যখন আমি টাকা হাতে পাবো তখন না, যখন আর্ন করে ফেলবো তখনই রাখতেছি। ম্যাচিং প্রিন্সিপাল বলতেছি নেট ইনকামের ব্যাপারটা আমরা প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে মিলাবো, নেট ইনকাম আমি, নেট ইন্টারেস্ট ইনকাম আমি রাখতেছি। সো আমার এক্রুয়াল প্রিন্সিপাল বলতেছি যে কি এক্রুয়াল বেসিসে, এটাও বলে ফেলছি অলরেডি, যখন আর্ন হবে তখন হিসাবে রাখবো। ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল আমি সবকিছু ডিসক্লোজ করবো। কনসিস্টেন্সি প্রিন্সিপাল আমি বছর বছর আমি একই হিসাব ধরার ভাবে হিসাব রাখবো। কনজারভেটিজম প্রিন্সিপাল বলতেছি আমি আর্নিং কমায় দেখাবো, প্রফিট কমায় দেখাবো। আমি অবজেক্টিভিটি প্রিন্সিপাল বলতেছি কি আমার অ্যাকচুয়ালি আমার ডকুমেন্ট থাকা লাগবে, আমি একটা শব্দ লিখলাম ডকুমেন্ট থাকা লাগবে, ডকুমেন্টের বাইরে আমি কোনো হিসাব রাখবো না। ম্যাটেরিয়াল প্রিন্সিপাল বলতেছি স্মল অ্যামাউন্টও আসবে, ঠিক আছে, কনভেন্সও আসবে। বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং এট রেকর্ডিং স্টেজ। সো রেকর্ডিং স্টেজে আমার কি কি কনসেপ্ট গুলো আমি অ্যাপ্লাই করে থাকি? সো রেকর্ডিং স্টেজে আমি বিজনেস এন্টিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে থাকি, আমি সেপারেট এন্টিটি মনে করি। সো আমার পার্সোনাল খরচ আমি বলছিলাম যে আমি সমীর, আমি আমার
আমার পার্সোনাল যদি খরচ করি, আমি যদি ধরেন আমি কি করলাম, আমার ধরেন লোনের ইনস্টলমেন্ট দিলাম, আমার পার্সোনাল লোনের ইনস্টলমেন্ট দিলাম, অথবা আমি একটা মোবাইল কিনলাম, হ্যাঁ, আমি একটা ফোন কিনলাম আমার পার্সোনাল কাজের জন্য, আমি একটা আইফোন কিনলাম কথার কথা। সো আইফোনের খরচটা আমি ব্যবসায়ের খরচ, মেটামেটরের খরচ হিসেবে দেখাবো না, মেটামেটরের খরচ হিসেবে দেখাবো না। সো এটা হলো আমার বিজনেস এন্টিটি প্রিন্সিপাল। মানি মেজারমেন্ট কনসেপ্ট হলো আমি ইউজ করে থাকি রেকর্ডিং স্টেজে। রেকর্ডিং স্টেজ কোনটা? আমি যখন জার্নাল করে থাকি, জার্নাল করি যখন, আমি যখন লেজার করি, এগুলো হলো রেকর্ডিং স্টেজের প্রিন্সিপাল, ঠিক আছে, রেকর্ডিং স্টেজ। মানি মেজারমেন্ট কনসেপ্ট আমি অ্যাপ্লাই করে থাকি শুধু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হইলে, টাকা রিলেটেড লেনদেন হইলে আমি এটা হিসাবে আনি। হিস্টোরিক্যাল কনসেপ্ট, হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্টে বলতেছি আমি আমার যত, আমার ফিক্সড অ্যাসেটের যে খরচগুলো হচ্ছে, অ্যাসেটের যে খরচগুলো হচ্ছে, এগুলো আমি কি করব, আমার পারচেস প্রাইসে আমি হিসাব রাখবো। ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট বলতেছি আমি কি, যে আমার ডেবিট কার্ড থাকবে, একটা ক্রেডিট থাকবে, প্রত্যেকটা ট্রানজাকশন, প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে দুইটা পক্ষ থাকবে, ডেবিট এবং ক্রেডিট। ডেবিট ক্রেডিট নিয়ে আমরা ইন ডিটেলে পরে আলোচনা করব। অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, রেকর্ড আর প্রিপেয়ার্ড ফর স্পেসিফিক পিরিয়ড, 1 ইয়ারের জন্য করা হয়। সো আমরা এটা রেকর্ডিং স্টেজে করে থাকি। আমরা নর্মালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো রেডি করে থাকি 1 ইয়ারের জন্য। সো 1 ইয়ারের মাঝখানেও আমরা করে থাকি, আমরা কোয়ার্টারলি অ্যাকাউন্টস তৈরি করে থাকি, ঠিক আছে। সো কোয়ার্টারলি অ্যাকাউন্টসও করি, কিন্তু এটা অডিট করি না, বাট 1 বছর পরে গিয়ে আমরা অডিট করি। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন, আমরা আসলে যে অ্যাকাউন্টিং যে হিসাবগুলো রাখি, এগুলো কি স্ট্যান্ডার্ড ফলো করে রাখি, এটা আমরা দেখার চেষ্টা করবো যে আমরা কি কি স্ট্যান্ডার্ড ফলো করে আমি অ্যাকাউন্টিং এর হিসাবটা রাখতেছি, ঠিক আছে। সো এবং রেগুলেশনটা কি। তো আমরা এখনো কিন্তু হিসাবে ঢুকি নাই, বাট হিসাবের অনেক কিছু শিখে ফেলতেছি। তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা আমার, এটা একটা রিটেন রুল, যে রুল ফলো করে আমি হিসাবটা রাখতেছি। সো ঠিক আছে, গাইডলাইন, এবং এটা সবাই ফলো করে থাকে, সবাই একটা রুল ফলো করে থাকে, বাংলাদেশে সবাই আমরা একটা রুলই ফলো করে থাকি। বিএফআরএস ফলো করে থাকি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এটা কি দিচ্ছে? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ বাংলাদেশ। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ বাংলাদেশ, আমার সিএ অথরিটি যারা আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথরিটির নাম হলো কি, আমার ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। ওরা বিএফআরএস দিছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড দিছে, ঠিক আছে। ওই স্ট্যান্ডার্ড ফলো করে বাংলাদেশে যত কোম্পানি আছে, সবাই হিসাব রাখে। অ্যাকাউন্টিং রেগুলেশনটা কি আমার, আমার এই বিএফআরএস এর পাশাপাশি আবার কি করে আমার বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওরাও কিছু রুলস এবং গাইডলাইন দিয়ে থাকে, তুমি এভাবে হিসাব রাখবা। এই পারপাসটা কি, আমার এই স্ট্যান্ডার্ড এবং রেগুলেশনের পারপাসটা কি? পারপাসটা হলো কি, এনশিওর ট্রাস্টওয়ার্দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রোটেক্ট ইনভেস্টরকে প্রোটেক্ট করা, ঠিক আছে, প্রিভেন্ট মিস ইউজ অফ ফ্রড, আমি ফ্রড যাতে না করতে পারি, আমার মতো করে যে যার মতো করে যাতে হিসাব না রাখতে পারে, এই কারণে আসলে এই স্ট্যান্ডার্ড গুলো দেওয়া হয়। সো রোল অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং রেগুলেশন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কি রোল প্লে করে থাকে? এনশিওর, একুরেসি এনশিওর করে থাকে, মেনটেন কনসিস্টেন্সি আমার এনশিওর করে থাকে, সাপোর্ট ট্রান্সপারেন্সি এনশিওর করে থাকে, ট্রাস্ট বিল্ড আপে হেল্প করে থাকে, প্রিভেন্ট ফ্রড, আমার ফ্রড যাতে আমি না করতে পারি এগুলো প্রিভেন্ট করে থাকে, মিট লিগেল রিকোয়ারমেন্ট, আমার লিগেল মানে হলো ল, আইন দ্বারা যেগুলো বলা হয়েছে এগুলো তোমার করাই লাগবে। সো আমি এই স্ট্যান্ডার্ড এবং রেগুলেশন ফলো করে আমি কি করতেছি, আমার আইনগুলো আমি ফলো করতেছি। এইড ডিসিশন মেকিং, আমি ডিসিশন মেকিং এ আমাকে হেল্প করতেছে। ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন এন্ড দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং, আমরা বিজনেস অর্গানাইজেশন, আমি অলরেডি ফর্ম গুলো বলে ফেলছি, কি কি ফর্মের ব্যবসা হইতে পারে। সোল প্রপার্টিশিপ হইতে পারে, যেমন মেটামেন্টর হলো একটা সোল প্রপার্টিশিপ বিজনেস, ঠিক আছে। সো মেটামেন্টর সোল প্রপার্টিশিপ বিজনেস। পার্টনারশিপ কি হইতে পারে, আমার 2 বন্ধু অথবা 3 বন্ধু মিলে যদি আমি মেটামেন্টর এস্টাবলিশ করতাম, ওইটা আমার পার্টনারশিপ ব্যবসা হইতো। তো এটা আমার কি হইতো, যে পার্টনারশিপ ব্যবসা হইতো, ঠিক আছে। সো পার্টনারশিপ বিজনেস আমার একটা বিজনেস ফর্ম, যেটা বাংলাদেশে নাই বললেই চলে, খুব বেশি নাই। পার্টনারশিপ একটা বিজনেস ফর্ম। আর কর্পোরেট কোম্পানি ফর্মে বেশি, সবচেয়ে বেশি আমার কোম্পানি ফর্মে। কোম্পানি দুইটা হইতে পারে, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি হইতে পারে। সো প্রাইভেট লিমিটেড কোম্পানি হইতে পারে, আর পাবলিক লিমিটেড কোম্পানি হইতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানির ভিতরে আবার কি হইতে পারে, একটা লিস্টেড কোম্পানি হইতে পারে, আর একটা হলো নন লিস্টেড হইতে পারে। লিস্টেড কোনটা, যেটা বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে আমার ডিএসসি তে লিস্টেড হয় অথবা সিএসসি তে লিস্টেড হয়, লিস্টেড কোম্পানি। নন লিস্টেড কোম্পানি মানে হলো পাবলিক লিমিটেড কোম্পানি বাট লিস্টেড না। তো আমি যেগুলো বলছি শুধু একটু মনে রাখেন, ইন ডিটেলে যাওয়ার দরকার নেই। সোল প্রপার্টিশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস, কোম্পানি বিজনেস।
ঠিক আছে। সোল প্রপার্টিশিপ বিজনেসে সিম্পল অ্যাকাউন্টিং ফলো করে থাকে, এখানে শুধু আমি ইনকাম ইনকাম এবং এক্সপেন্স আমি হিসাব রাখি। পার্টনারশিপের ক্ষেত্রেও সেম, আমি খুব বেশি ডিটেল হিসাবে রাখি না, প্রফিট এবং লস অ্যাকাউন্ট রাখি। কোম্পানির ক্ষেত্রে আমাকে কি করতে হয়, ডিটেল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং দরকার হয়, এখানে আমার 4টা রিপোর্টিং হয়। এই কোম্পানির ক্ষেত্রে আমি 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করে থাকি। এক নাম্বার হলো আমার কি, ব্যালেন্স শিট, ঠিক আছে, বিএস দিয়ে বুঝাইলাম। 2 নাম্বার হলো প্রফিট এবং লস অ্যাকাউন্ট। 3 নাম্বার হলো আমার কি, যে ওনার ইকুইটি স্টেটমেন্ট। 4 নাম্বার হলো আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সোল প্রপার্টিশিপে কি হয়ে যায়, মিক্স পার্সোনাল এবং বিজনেস রেকর্ড আমি অনেক সময় করে ফেলি, করা ঠিক না। পার্ট টাইম ক্ষেত্রে আমি কি করে থাকি, পার্টনার ওয়াইজ ক্যাপিটাল এবং প্রফিট ডিস্ট্রিবিউশন আমি হিসাব রাখি। কর্পোরেটের ক্ষেত্রে আমি কি করি, স্ট্রিক্ট রুলস রেগুলেশন ফলো করে থাকি। হোয়াই কর্পোরেশন ইজ সেপারেট লিগেল এন্টিটি, আমি কর্পোরেশনকে সেপারেট লিগেল এন্টিটি বলতেছি। এখানে আমি একটা জিনিস বলি আপনাদের, ক্লিয়ার করি। আমার সোল প্রপার্টিশিপ হইলে ওইটাও কিন্তু আমি সেপারেট এন্টিটি বলতেছি, সেপারেট এন্টিটি বলতেছি। ঠিক আছে, সেপারেট এন্টিটি আর সেপারেট লিগেল এন্টিটি এক না। আমি আবারও বলতেছি, সেপারেট এন্টিটি আর সেপারেট লিগেল এন্টিটি, এই শব্দটা আমাকে ডিফারেন্ট একটা ভাইব দেয়, ডিফারেন্ট একটা মিনিং ক্রিয়েট করে। শুধু সেপারেট এন্টিটি আর সেপারেট লিগেল এন্টিটি এক না। সেপারেট এন্টিটি মানে হলো আমি যদি সেপারেটলি হিসাব রাখি, আর সেপারেট লিগেল এন্টিটি হলো আমার লিগেলি আদালত আমাকে বা অথবা আইন আইন আমাকে বলতেছে যে এটা সেপারেট, তার মানে সেপারেট এন্টিটি দিচ্ছি। ঠিক আছে, সেপারেট এন্টিটি দিচ্ছে মানে হলো তাকে আমি বলতেছি আর্টিফিশিয়াল এন্টিটি আর কি। সে তার নামে ব্যবসা পরিচালনা করতে পারে আর্টিফিশিয়াল। এটা কি বলা হয় কি, যে সেপারেট লিগেল এন্টিটি মানে হলো সে আর্টিফিশিয়াল, একটা টার্ম আমরা ইউজ করি না, যে আর্টিফিশিয়াল পার্সনের মতো কাজ করে থাকে, ঠিক আছে। আজকে ধরেন ব্রেক ব্যাংক কিন্তু একজন ব্যক্তির মতো, আমি একজন ব্যক্তি, আমি যেমন কারো নামে মামলা করতে পারি। আমার নামে আমি কি করতে পারি, আমি অ্যাকাউন্ট ওপেন করতে পারি। ব্রেক ব্যাংকও কি করতে পারে, কারো নামে মামলা করতে পারে। সো এটা আর্টিফিশিয়াল পার্সন মতো কাজ করে থাকে। ক্লিয়ার? তো আমি আমার কর্পোরেশনকে বলতেছি সেপারেট লিগেল এন্টিটি, সে ব্যক্তির মতো অন্যের নামে মামলা করতে পারে, সে অন্যের কাছ থেকে টাকা আদায়, লোন নিতে পারে, অন্য কারোকে লোন দিতে পারে। সো কেন এটা হয়, কেন আমি এটাকে সেপারেট লিগেল এন্টিটি বলতেছি, ওন লিগেল আইডেন্টিটি, তার ওন নামে চলে। ব্রেক ব্যাংক তার ব্রেক ব্যাংক নামে চলে। আমি যেমন এই একজন ব্যক্তি, আমি আমার নামে চলতেছি, ব্রেক ব্যাংকও তার নিজের নামে চলে। লিমিটেড লাইবিলিটি স্যার হেডিংটা আরেকবার প্লিজ। কোনটা? স্যার হেডিংটা ওই হোয়াই কর্পোরেশন ইন এ সেপারেট লিগ্যাল এন্টিটি, এটা আরেকটু এক্সপ্লেন করেন। আচ্ছা, আমি বলতেছি কি, যে কর্পোরেশনকে আমি বলতেছি সেপারেট লিগেল এন্টিটি আছে, ঠিক আছে। তো সেপারেট এন্টিটি আর সেপারেট লিগেল এন্টিটি এক কথা না। কোম্পানিকে বলতেছি আমি কৃত্রিম ব্যক্তি সত্তা বলতেছি, আমার নামটা মনে পড়ছে, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। ঠিক আছে, ব্যক্তি সত্তার অধিকারী, বলতেছি। তো কোম্পানিকে আমি কৃত্রিম ব্যক্তি সত্তা অধিকারী, তার মানেটা কি, আমার ব্যক্তি কি করতে পারে, কোনো ব্যক্তি, একজন ব্যক্তি, সে তার নামে অ্যাকাউন্ট ওপেন করতে পারে, সে অন্যের নামে মামলা করতে পারে, সে এই ব্যক্তির নামে, সে নিজের নামে কি করতে পারে, অ্যাসেট পারচেস করতে পারে, সাব রেজিস্ট্রি অফিসে জমি দলিল দলিল করে সে তার নামে অ্যাসেট পারচেস করতে পারে। ঠিক আছে, সবকিছু পারে। সো আমি কোম্পানিকেও বলতেছি সে কৃত্রিম ব্যক্তি সত্তা কাজ করে। আমার ব্রেক ব্যাংকও কি করতে পারে, একজন ব্যক্তি যে কাজগুলো পারে ব্রেক ব্যাংকও পারে। আমি ব্রেক ব্যাংক হলো একটা কর্পোরেশনের একটা এক্সাম্পল বলতেছি আর কি। সে কি পারে, এক নাম্বার হলো সে আমার অ্যাকাউন্ট ওপেন করতে পারে তার নামে। ব্রেক ব্যাংক কি অন্য ব্যাংকের কাছে এফডিআর করতে পারে না, তার নামে এফডিআর করতে পারে, অ্যাকাউন্ট ওপেন করতে পারে। 2 নাম্বার হলো আমি কি করতে পারে, সে সে অন্যের নামে মামলা করতে পারে। 3 নাম্বার হলো সে কি করতে পারে, তার নামে অ্যাসেট পারচেস করতে পারে, সে বিল্ডিং রেজিস্ট্রি নিতে পারে, রাইট। তো এই যে ব্যক্তির মতো কাজ করতে পারে বলে তাকে আমি বলতেছি সেপারেট লিগ্যাল এন্টিটি, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকার। কনফিউশন? থ্যাংক ইউ স্যার। যে কেন, এক হলো তার নিজের নামে সে পরিচালিত হতে পারে। 2 নাম্বার হলো লিমিটেড লাইবিলিটি, শেয়ার হোল্ডার লাইবিলিটি রেস্ট্রিক্টেড টু দেয়ার ইনভেস্টমেন্ট। শেয়ার হোল্ডাররা যে পরিমাণে আমার দিছে, টাকা দিছে, ওই পরিমাণে সে লাইবল হবে, তার বেশি হবে না। এটার মানেটা হলো, আজকে ব্রেক ব্যাংকের শেয়ার, আমি সমীর, আমি ব্রেক ব্যাংকের 100 শেয়ারের মালিক। 100 শেয়ার 10 টাকা করে, আমি 1000 টাকার মালিক।
ঠিক আছে। সো আমার যদি ব্র্যাক ব্যাংক যদি আজকে দেউলিয়া হয়ে যায়, ব্র্যাক ব্যাংক যদি আজকে নাই হয়ে যায়, আমার লস হবে সর্বোচ্চ, আমার এই শেয়ার যে 100 শেয়ারের জন্য যে আমি 10 টাকা করে 1,000 টাকা দিচ্ছি, সর্বোচ্চ ওই টাকা আমার লস হবে। ব্র্যাক ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, আমার কাছে আদালত এসে বলবে না তুমি শেয়ার ব্র্যাক ব্যাংকে শেয়ার কিনছিলা, তুমি আরো টাকা দাও, সে সব টাকা শোধ করতে পারে নাই, তুমি আরো টাকা দাও, এটা আমাকে বলবে না। কেন বলবে না? কারণ আমি এই যে ব্র্যাক ব্যাংক তো আলাদা সেপারেট এন্টিটি, সো তার দায় তার, আমার না। তার দায় তার, আমার উপর বর্তাবে না, এজ এ শেয়ার হোল্ডার হিসেবে আমার উপর বর্তাবে না। আমার উপর কটুক বর্তাবে যত টাকা দিয়ে আমি শেয়ার কিনছি। ওন প্রপার্টি ক্যান বাই সেল হ্যান্ডেল হোল্ড অ্যাসেট ইন দেয়ার ওন নেম, তার নামে সাব রেজিস্ট্রি অফিসে সে রেজিস্ট্রি করতে পারে। লিগ্যাল রাইট ক্যান ইউ সু, সে মামলা করতে পারে। বি সুড ইন্ডিপেন্ডেন্টলি, তার নামে অন্য কেউ মামলা করতে পারে। ব্র্যাক ব্যাংক অন্য কারো নামে মামলা করতে পারে, অন্য কেউ ব্র্যাক ব্যাংকের নামে মামলা করতে পারে। সেপারেট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন হিসাব রাখা দরকার হয়, পারপেচুয়াল এক্সিস্টেন্স থাকে। সে যখন ব্যবসাটা শুরু করছে পারপেচুয়াল নেচারে শুরু করছে। এই সবগুলোর কারণে আমি তাকে বলতেছি তার সেপারেট লিগ্যাল এন্টিটি আছে। আমরা এখন চলে যাচ্ছি অ্যাকাউন্টিং সিস্টেমে। অ্যাকাউন্টিং সিস্টেমটা কি? এটা একটা মেথড। অ্যাকাউন্টিং সিস্টেম হলো একটা মেথড, যে মেথডে আমি কি করে থাকি, অ্যাকাউন্টিং হিসাব রাখি। সহজ কথায় আমি হিসাব রাখি। ঠিক আছে, কিভাবে রাখি? আমি রেকর্ড করি হিসাবগুলা, আমার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলা ক্লাসিফাই করি, সামারাইজ করি। ঠিক আছে, এই কাজগুলো করে থাকি। পারপাসটা কি? ট্র্যাক ইনকাম, আমি ইনকাম বোঝার জন্য, এক্সপেন্স বোঝার জন্য, ফাইন্যান্সিয়াল পজিশন বোঝার জন্য আমি এই হিসাবটা রেখে থাকি। আমার কি কি প্রসেস এটার ভিতরে জড়িত? আমি জার্নাল জড়িত, লেজার জড়িত, ট্রায়াল ব্যালেন্স জড়িত, রিপোর্ট জড়িত, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট জড়িত। এগুলো আমি অলরেডি বলে আসছি। টাইপস কি? আমি দুইভাবে রাখতে পারি, ম্যানুয়ালি রাখতে পারি, কম্পিউটারাইজ সফটওয়্যার দিয়ে রাখতে পারি। সো টাইপস অফ অ্যাকাউন্টিং সিস্টেম, আমি দুইভাবে অ্যাকাউন্টিং রাখতে পারি। একটা ম্যানুয়ালি রাখতে পারি। ম্যানুয়ালিটি মানে কি? আমি জার্নাল করব, লেজার করব, কোথায় করব? আমি কম্পিউটারে করতে পারি। কম্পিউটারে করতে পারি ওয়ার্ড ফাইল খুলে, ওয়ার্ড ফাইল খুলে অথবা এক্সেল ফাইল খুলে। অথবা আমি কোথায় করব? খাতায় করব, খাতায় লিখে রাখবো। খাতায় যদি আমি লিখে রাখি, আমি জার্নাল করলাম, লেজার করলাম, ঠিক আছে, আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করলাম, এটা যদি আমি ম্যানুয়ালি রাখি, ম্যানুয়ালি করি, ওটাকে আমি বলতেছি ম্যানুয়াল অ্যাকাউন্টিং সিস্টেম। আর কম্পিউটারে যখন করব, কম্পিউটারে কিভাবে করি? আজকে ধরেন আপনি ধরেন ব্র্যাক ব্যাংকের কথা আমি যেহেতু এক্সাম্পল দিচ্ছি, ব্র্যাক ব্যাংক কি করে? সফটওয়্যারে হিসাব রাখে। সফটওয়্যারে হিসাব রাখে কে টাকা জমা দিচ্ছে, ডিপোজিটরের যে হিসাব, ধরেন এই ব্যক্তি ডিপোজিট করতেছে 100 টাকা, 100 টাকা, এই ডিপোজিটের হিসাব আমি কি করতেছি? আমার সফটওয়্যারে পোস্টিং করতেছি। যে উইথড্র করতেছে, উইথড্র হিসাবে আমি সফটওয়্যারে পোস্টিং করতেছি। তো আমি কিন্তু কোনো কিছু করি না, ডেবিট ক্রেডিট কোনো কিছু করি না, আমি পোস্টিং দিই সফটওয়্যারে। পোস্টিং দেওয়ার পরে সফটওয়্যারে কি করতেছে? সফটওয়্যার কি করতেছে? আমার আমার সে কি করতেছে? জাবেদা করতেছে। সফটওয়্যার আমার কি করতেছে? জার্নাল করতেছে, লেজার করতেছে, ট্রায়াল ব্যালেন্স করতেছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে দিচ্ছে, সফটওয়্যার করে দিচ্ছে। যখন সফটওয়্যার করে দিবে, ওইটাকে আমি বলবো কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম, কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম। আর আমি যখন ম্যানুয়ালি করব, ম্যানুয়ালটা এটা কম্পিউটারে করতে পারি, আমি কম্পিউটারে ওয়ার্ড ফাইলে করতে পারি, অথবা এক্সেলে করতে পারি, অথবা খাতায় করতে পারি। যখন আমি ম্যানুয়ালি রাখবো, আমার কোনো সফটওয়্যার আমাকে কি করবে না, আমার ট্রানজেকশন থেকে জার্নাল করে দিবে না, জার্নাল থেকে লেজার করে দিবে না, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স বানাই দিবে না, ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার বানাই দিবে না। আমি ম্যানুয়ালি বানাবো, আমি পোস্টিং দিয়ে দিয়ে বানাবো, যেগুলো আমরা 9-10-এ শিখছি। যারা আমরা এই বেসিক অ্যাকাউন্টিং সাবজেক্টে আমরাও শিখবো, ম্যানুয়ালি শিখবো। সো এটাকে আমি ম্যানুয়াল অ্যাকাউন্টিং সিস্টেম বলতেছি। স্যার, জি। স্যার এখানে দেখলাম যে ম্যানুয়াল অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে লো কস্ট, সিম্পল বা টাইম কনজিউমিং, মানে যে লো কস্ট কিভাবে হয় স্যার এই ম্যানুয়ালের মধ্যে এবং আচ্ছা, আমরা সিম্পল? আসতেছি, জি আমরা আসতেছি। তো আমি এখনো শেষ করি না স্লাইডটা, আমরা তাহলে সবার স্বার্থের জন্য বলতেছি, স্লাইড শেষ করার আগে কোশ্চেন করবো না। স্লাইড শেষ করার পরে যখন অন্য স্লাইড চলে যাবো তখন কোশ্চেন করেন, অথবা আমি কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে কোশ্চেন করি। সো আমি ম্যানুয়াল অ্যাকাউন্টিংটা আমি বুঝাইলাম, জাস্ট এমনি আইডিয়া দিলাম। আমি এখন যদি ভিতরে যাই, রেকর্ড বাই হ্যান্ড, জার্নাল, লেজার, আমি জার্নাল করতেছি, লেজার করতেছি, তারপর ট্রায়াল ব্যালেন্স করতেছি, এগুলো আপনি লিখতে পারেন। আমি এখানে লিখে নিই, আপনি লিখতে পারেন। ট্রায়াল ব্যালেন্স করবো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো। লো কস্ট কেন? আমি কি করতেছি? মানুষ দিয়ে করাচ্ছি, ঠিক আছে, ম্যান পাওয়ার দিয়ে করাচ্ছি। তো ম্যান পাওয়ার দিয়ে করাচ্ছি, এখানে আমার সফটওয়্যার কিনতে কিন্তু প্রতিটা ব্যাংক 40 কোটি টাকা খরচ করতেছে, 100 কোটি টাকা খরচ করতেছে, আমার অনেক টাকা খরচ হচ্ছে। তো আমি যদি এগুলো মানুষ দিয়ে রাখতাম, পসিবল ছিল না, মানুষ দিয়ে রাখা পসিবল না, এটা ঠিক আছে, আমার মানুষ দিয়ে রাখা পসিবল না। সো আমার অনেক সময়, সব সময় যে ল কস্ট হবে জিনিসটা তা না। তারপরে যেহেতু আমি এখানে জাস্ট লেখার খাতিরে লেখলাম যে হ্যাঁ কস্ট কম হয়, আমি মানুষ দিয়ে যদি রাখি, হয়তো আমার 40 কোটি টাকা হবে না খরচ, একটু কম হবে। সিম্পল, এটা সিম্পল। এখন একটা ফ্যাক্ট কি, ধরেন সিম্পল ঠিক আছে, কিন্তু আমার যখন ট্রানজাকশন অনেক বেশি হবে, তখন আমি এটা রাখা সব পসিবল না। বাট টাইম কনজিউমিং, এই যে পরে পয়েন্টটা আসছে, টাইম কনজিউমিং, অনেক সময় দরকার, অনেক সময় দরকার। হায়ার চান্স অফ এরর, আমার এখানে এরর হওয়ার চান্স আছে।
সুইটেবল ফর স্মল বিজনেস, এই যে আপনার কথাটা আমি বলে ফেলছি, স্মল বিজনেসের জন্য সুইটেবল, লার্জ বিজনেসের জন্য না। কম্পিউটার সিস্টেম সফটওয়্যার দিয়ে যদি করি, আমি আমি সফটওয়্যার ইউজ করে টালি সফটওয়্যার ইউজ করতে পারি, কুইক বুক ইউজ করতে পারি। আমি এক্সিম ব্যাংকে ছিলাম, আমরা টেমোনাস ইউজ করতাম, টেমোনাস ইউজ করতাম। সো আমার ফাস্ট এবং একুরেট এবং হ্যান্ডেল লার্জ ডেটা। আমার এখানে লার্জ ডেটা আমি এটা ফাস্ট হয়, আমার ফাস্ট হয়, একুরেটলি আমি হিসাব রাখতে পারি, আমি অনেক বেশি ডেটা মেনটেন করতে পারি। জেনারেট রিপোর্ট অটোমেটিক্যালি, আমি অটোমেটিক্যালি রিপোর্ট জেনারেট করতে পারি, রিডিউস এরর এবং সিগনিফিকেন্ট। তো আমার একটা সময় ছিল ব্যাংকগুলা কি করতো, আমার মনে আছে আমি যখন 2002 সালে আমার বাজারে যাইতাম গ্রামের, তখন জনতা ব্যাংক ছিল ওইখানে, ওরা কি করতো খাতা হিসাব রাখতো, রাইট? কেউ টাকা তুললে ওইটা খাতা হিসাব রাখতো, তারপর খাতায় রাখতো। তো এখন কিন্তু ওই সিস্টেম নাই। ইম্পর্টেন্স অফ অ্যাকাউন্টিং সিস্টেম। অ্যাকাউন্টিং সিস্টেম গুরুত্বপূর্ণ কেন? আমার ট্রানজাকশন রেকর্ড রাখার জন্য, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য, ডিসিশন মেকিং এর জন্য, আমার এনশিওর লিগ্যাল কমপ্লায়েন্সের জন্য দরকার, কন্ট্রোল বিজনেস কন্ট্রোল করার জন্য দরকার, ইনভেস্টর কনফিডেন্স বিল্ড আপ করার জন্য দরকার, প্রিভেন্ট এরর এবং ফ্রড, আমার এরর এবং ফ্রড প্রিভেন্ট করার জন্য দরকার। হোয়াই লার্জ বিজনেস প্রিফার এ কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম, কেন প্রিফার করে? স্পিডের জন্য, এফিসিয়েন্সির জন্য, অ্যাকুরেসির জন্য, রিয়েল টাইম রিপোর্টিং এর জন্য, ডেটা স্টোরেজ এবং সিকিউরিটির জন্য, ইজি অ্যাক্সেস এবং ইন্টিগ্রিটির জন্য, রেগুলেটরি কমপ্লায়েন্সের জন্য। আপনি বলতে পারেন এগুলো আমি দ্রুত কেন যাচ্ছি, এখানে বুঝার কিছু নাই, একবারে সিম্পল পড়াশোনা, ভেরি সিম্পল এগুলা, যে কেউ বুঝবে, এখানে আমি আর ডিটেলে গেলাম না। টাইপস অফ অ্যাকাউন্টিং মেথড, আমরা অ্যাকাউন্টিং মেথডটা দুই ভাবে রাখতে পারি, আমি ক্যাশ বেসিসে রাখি, এক্রুড বেসিসে রাখি। তো আমি ক্যাশ ক্যাশ অ্যাকাউন্টিং মেথডে আমি কি করতেছি, আমি যখন টাকা পাচ্ছি তখনই আমি হিসেবে রাখতেছি। রেকর্ড ইনকাম হয় ক্যাশ রিসিভ, আমি যখন টাকা আসতেছে আমার পকেটে, যখন আমি টাকা পাচ্ছি তখনই আমার হিসাবে আমি নিয়ে আসতেছি। ঠিক আছে? সো আমার এটা হলো ক্যাশ অ্যাকাউন্টিং মেথড। আমি আজকে 100 টাকা আমি কাউকে লোন দিলাম, 1 বছর পরে আমি 10 টাকা ইন্টারেস্ট ইনকাম করলাম, বাট সে যদি এই 10 টাকা আমাকে না দেয়, আমি হিসাবে আনবো না। সে যদি সেকেন্ড ইয়ারে, দ্বিতীয় বছরে সেকেন্ড ইয়ারে গিয়ে যদি সে আমাকে 10 টাকা দেয়, তখনই আমি ইনকাম হিসাবে শো করবো। যতদিন পর্যন্ত সে টাকাটা আমাকে দিবে না, ততদিন পর্যন্ত আমি ইনকামে শো করবো না। ওটাকে আমি বলতেছি ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, যেটা এখন রাখা হয় না, বাস্তবে এটা রাখা হয় না। রেকর্ড এক্সপেন্স ফাইন ক্যাশ পেড, আমি ধরেন আমি বাসা ভাড়া দিব, রেন্ট দিব। সো দেখা যাচ্ছে মাসে মাসে আমি কি করতেছি, 20,000 টাকা রেন্ট দিচ্ছি। তো আমি দেখা গেলো জানুয়ারিতে দেই নাই, জানুয়ারিতে কোনো কারণে দেই নাই, আমি ফেব্রুয়ারিতে গিয়ে 2 মাসের রেন্ট দিছি, 2 মাসের রেন্ট দিছি। আমি ফেব্রুয়ারিতে আমার হিসাবে রাখছি যে 40,000 টাকা আমার খরচ হয়েছে, ফেব্রুয়ারিতে গিয়ে আমি শো করছি আমার 40,000 টাকা খরচ হয়েছে। বাট আমার একটুর বেসিসে যদি হইতো, একটুর বেসিসে যদি হইতো, আমার জানুয়ারি শেষ, তো আমি রেন্ট যেহেতু অলরেডি আমি ওই বাসাটা আমি যখন যদি তো ইউজ করে ফেলছি, যেহেতু আমি 1 মাস ছিলাম ওই অফিসে, সো আমি জানুয়ারিতে আমি কি করব, খরচ হিসাবে 20,000 টাকা দেখাবো। তো এটাকে আমি সিম্পল বলতেছি, যখন টাকা দিব তখন হিসাব রাখবো। ইউজড ফর স্মল বিজনেস, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে করতে পারি। সেল ইন ডিসেম্বর, পেমেন্ট ইন জানুয়ারি, সো রেকর্ড জানুয়ারিতে রেকর্ড করতেছি। ভাই কায়সার, কায়সার ভাই স্লাইডে আঁকাকি করবেন না প্লিজ। স্লাইডে আঁকাকি করার কি রিজন আমি বুঝি না। আহ, ঠিক আছে, আপনার স্ক্রিনে তো টাচই করার দরকার নেই, আপনার স্ক্রিনে আপনি টাচ করবেন না, ঠিক আছে? তো যে পয়েন্টে ছিলাম, আমার ক্যাশ বেসিসে অ্যাকাউন্টিং আমরা খুব সহজে বুঝলাম, যখন টাকা পাবো তখন হিসাব রাখবো, যখন পাবো না তখন রাখবো না। আমার যেমন সেল ইন ডিসেম্বর, আমি ডিসেম্বরে সেল করছি, বাট পেমেন্ট পাইছি জানুয়ারিতে, তখন জানুয়ারিতে আমি হিসাব রাখবো যে আমার সেল হয়েছে। একটু অ্যাকাউন্টিং মেথড স্যার এই আসসালামু আলাইকুম স্যার, পয়েন্টটা আরেকবার বলবেন, বুঝিনি। আচ্ছা, একটু এর পরে যাচ্ছে, একটুটা শেষ করি। একটু বেসিসে অ্যাকাউন্টিং বলতেছি, যখন আমার আমার আমি আর্ন করব তখনই আমি আমার হিসাবে রাখবো ইনকাম হয়েছে। রেকর্ড ইনকাম হয় ইন আর্ন। সো আমি 100 টাকা লোন দিছি, 100 টাকা লোন দিছি, 1 বছর পরে আমার 10 টাকা আমি ইন্টারেস্ট হিসেবে আমি অলরেডি অর্জন করে ফেলছি, আর্ন করে ফেলছি। ওই কাস্টমার যাকে লোন দিছি সে আমাকে পে করছে কিনা ওইটা ফ্যাক্ট না। আমি জানুয়ারিতে কি করছি, জানুয়ারিতে আমি বাসায় ছিলাম, একটা বাসায় ছিলাম অথবা অফিসে আমি ভাড়া নিছি। তো জানুয়ারি শেষ হয়ে গেছে, তার মানে আমার 20,000 টাকা আমার অলরেডি আমি খরচ হয়ে গেছে। তো আমি টাকা দিলাম কিনা ওইটা ফ্যাক্ট না, কিন্তু আমার খরচে 20,000 টাকা অলরেডি আমি শো করতে হবে। এটা বলতেছে এক্রুড বেসিস অ্যাকাউন্ট। রেকর্ড এক্সপেন্স when they are incurred, more accurate, required for large business। সেল করছে ডিসেম্বরে, আমি পেমেন্ট পাইছি জানুয়ারিতে, বাট আমি হিসাবে নিয়ে আসবো ডিসেম্বরেই নিয়ে আসবো। আমি যখন সেল করছি, যে টাইমে সেল করছি ওই ওই টাইমে আমার কি সেলসে দেখাবো, রেভিনিউতে দেখাবো। ঠিক আছে? হ্যাঁ, এবার এবার কোশ্চেন করে।
না স্যার, বুঝতে পারছি, আমি পরেই আপনি রেন্টের হিসাব বলাতে তখন বুঝতে পারছি। জি জি জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সো আমরা চলে যাচ্ছি এক্রুড মেথড এবং ক্যাশ মেথডের ডিফারেন্সে। আমি আমি এটা পড়বো না, এটা আপনারা পড়বেন। টাইমিং অফ রেকর্ড আমি এক্রুড বেসিসে কি করতেছি, যখনই হচ্ছে তখনই রাখতেছি। ক্যাশ বেসিসে যখন আমার ট্রানজাকশন পাচ্ছি, টাকা পাচ্ছি, তখন রাখতেছি। রেভিনিউ রিকগনিশন, রেভিনিউ ইজ রেকর্ডেড হোয়েন আর্ন, যখন আর্ন করতেছি তখনই রাখতেছি। আর এটা হলো যখন আমি পাবো তখন আমি রেভিনিউ হিসেবে শো করতেছি। এক্সপেন্সের সেম, আমার যখন খরচ হয়ে যাবে তখনই রেকর্ডে রাখবো, আর যখন আমি পে করবো তখন আমি রেকর্ড করবো। একুরেসি, এটা মোর একুরেট, বাট এটা লেস একুরেট। এটা কমপ্লেক্স, মোর কমপ্লেক্স। একটু বেসিস অ্যাকাউন্টিং একটু কমপ্লেক্স মনে হয়, আমার হিসেবে রাখা লাগে, বাট এটা ভেরি সিম্পল। এই ছিল ডিফারেন্স। স্যার, রেভিনিউ মানে কি ইনকাম? আচ্ছা, রেভিনিউর অনেকগুলো নাম আছে। রেভিনিউ এটা আমরা অবশ্যই আলাদা স্লাইডে এগুলো আলোচনা করব। রেভিনিউ হইতে পারে, সেলস হইতে পারে। ইনকাম আবার অন্য জিনিস। ইনকামটা আবার আমি, ইনকাম হলো আমার আমার সেলস থেকে যখন আমি কি করব, এক্সপেন্স গুলা বাদ দিব। এক্সপেন্স বাদ দিব, ওইটা হবে আমার ইনকাম। স্যার ওই অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং এবং ক্যাশ অ্যাকাউন্টিংটা যদি আরেকবার প্লিজ। আচ্ছা, একটু অ্যাকাউন্টে গ্যাস অ্যাকাউন্টে আমি একটা কথা দিয়ে বুঝাই দিচ্ছি। আজকে ধরেন আমি মেটামেট্রো সেন্টার একটা অফিস নিছি, ঠিক আছে? অফিস নিছি, অফিস নিছি জানুয়ারির 1 তারিখে। জানুয়ারির 1 তারিখে, ঠিক আছে? সো জানুয়ারির 31 তারিখে এসে আমি মাসে মাসে 20,000 টাকা দেওয়ার কথা। সো জানুয়ারির 31 তারিখে এসে আমার 20,000 টাকা দেওয়ার কথা, রাইট? সো আমি কি করলাম, আমি জানুয়ারির 31 তারিখে এক্রুড বেসিসে বলতেছে আমি জানুয়ারির 31 তারিখে দিলাম কিনা না দিলাম ওইটা ফ্যাক্ট না, পে করলাম কিনা ওইটা ফ্যাক্ট না, যেহেতু আমি 1 মাস ওই অফিসে ছিলাম। সো আমার অলরেডি খরচ হয়ে গেছে 20,000 টাকা, সো আমি এক্সপেন্সে এক্সপেন্সে 20,000 টাকা দেখাবো, ঠিক আছে? আর ক্যাশ বেসিস বলতেছে আমি যখন পে করব, যদি জানুয়ারির শেষে পে করি তখন আমি এক্সপেন্স দেখাবো। যদি এটা ফেব্রুয়ারির শেষে পে করি তাহলে ফেব্রুয়ারির শেষে গিয়ে এক্সপেন্স হিসেবে দেখাবো। ক্যাশ বেসিস বলতেছে যখন পে করব তখনই আমি এক্সপেন্স হিসেবে শো করব। না আসলে এখনো যদি না বোঝেন, আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে এগুলো আবার আলোচনা করব। ভাইয়া, রেকর্ডিং করবেন, একটা প্রশ্ন রেকর্ডিং। ছিল, যদি আমরা জি জি, বলেন। যদি চেক রিসিভ করি অথবা চেক দেই, তখন ওটা কোনটার ভিতরে যাবে? না না, চেক যদি আমি রিসিভ করি, রেন্টের জন্য যদি আমি কি করি, চেক দেই, চেক দেওয়া মানে কিন্তু টাকা দেওয়া না। চেকটা যতদিন পর্যন্ত এনকেশ না হবে ততদিন পর্যন্ত টাকা আমার কাছ থেকে যাচ্ছে না। সো এটা হবে না, ঠিক আছে? যখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে তার মানে হলো তখন হিসাবে আসবে ক্যাশ বেসিসে, ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি একুরাল অ্যাকাউন্টিং গিভেন এ মোর একুরেট পিকচার। আমরা এ নিয়ে আরো কথা বলবো, আপনি ওরিড হওয়ার কারণ নেই। আমরা আরো কথা বলবো, সো তখন ক্লিয়ার হবেন, অথবা রেকর্ডিং শুনলে ক্লিয়ার হবেন, অথবা আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে ক্লিয়ার হব। ম্যাচ রেভিনিউ এবং এক্সপেন্স, হোয়াই এক্রুয়াল অ্যাকাউন্টিং গিভেন মোর একুরেট পিকচার। আমি বলতেছি একটা কথা বুঝেন, আগে কোশ্চেনটা বোঝার চেষ্টা করেন। এক্রুয়াল অ্যাকাউন্টিং গিভেন মোর একুরেট পিকচার। একুরেট পিকচার আমাকে দিচ্ছে, কিসের পিকচার দিচ্ছে, কিসের ছবি দিচ্ছে? আমার হিসাবের ছবি দিচ্ছে, আমার ব্যবসায়ের হিসাবের একুরেট পিকচারটা দিচ্ছে আমার এক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং। কেন, রিজনটা কি, ওইটা শিখবো আমরা এখানে। হোয়াই, কেন? 1 নম্বর হলো মিচিং রেভিনিউ এবং এক্সপেন্স রেকর্ড ইন দ্য সেম পিরিয়ড। আমি কি করতেছি, যে আমি ধরেন আমি 2023 সালের আমি কি করব, ইনকাম এবং এক্সপেন্সের হিসাব রাখবো, ঠিক আছে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। সো আমি 2023 সালে যে খরচ ইনকাম গুলো হয়েছে, আমি ইনকাম করছি 100 টাকা, খরচ করছি 50 টাকা, সো আমার নেট ইনকাম হয়েছে 50 টাকা। সো আমি যদি এক্রুয়াল বেসিসে রাখি তাহলে আমি অ্যাকচুয়াল আমার এক্সপেন্স ইনকাম গুলো আসবে আর এক্সপেন্স গুলো আসবে, যদি আমি এক্রুয়াল বেসিসে রাখি। আমি যদি ক্যাশ বেসিসে রাখি তাহলে এটা অ্যাকচুয়াল পিকচারটা আসবে না, ঠিক আছে? তাহলে যে ম্যাচিং প্রিন্সিপাল বলছিলাম ওইটাকে সাপোর্ট করে হলো অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং। রিফ্লেক্ট রিয়েল বিজনেস অ্যাক্টিভিটি, এটা আমার রিয়েল বিজনেস অ্যাক্টিভিটিকে রিফ্লেক্ট করে। রিকগনাইজ ক্রেডিট ট্রানজাকশন, আমি যে বাকিতে সেল করতেছি, আমি সেলস হইতে বাকিতে যে সেল করতেছি এগুলো রিফ্লেকশনও থাকতেছে আমি যদি অ্যাকচুয়াল বেসিসে হিসাবটা রাখি। ফলো স্ট্যান্ডার্ড, আমার আইএফআরএস, বিএফআরএস এবং লার্জ বিজনেসের যে স্ট্যান্ডার্ড এগুলো আমার অ্যাকচুয়াল বেসিসে কে সাপোর্ট করে। ক্যাশ বেসিসে আপনি একটু মনে রাখেন, ক্যাশ বেসিসে কেউ হিসাব রাখে না, কেউ রাখে না। সাপোর্ট লার্জ টার্ম অ্যানালাইসিস, লং টার্ম অ্যানালাইসিস, আমার লং টার্ম অ্যানালাইসিসে হেল্প করে, আমার বেটার ডিসিশন মেকিং এ হেল্প করে। আমরা একটা সহজ পড়ে যাচ্ছি যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পড়া যাচ্ছি। অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাকাউন্টিং ইকুয়েশন বলতেছে যে এটা একটা ইকুয়েশন, এটা
সমান হবে, দুই পাশ সমান হবে, এই যে সমান সমান। অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি এবং ওনার ইকুইটি। এটা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমি এই পড়ার ভিতরে যাওয়ার আগে আপনাকে থিওরিটিক্যালি একটা জিনিস বুঝাই। আজকে ধরেন ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংকের অ্যাসেট কোনগুলা? ব্র্যাক ব্যাংকের জন্য অ্যাসেট কোনগুলা? অ্যাসেট হলো তার লোন। লোন গুলা লোন অ্যাসেট, লোন লোন গুলা অ্যাসেট, তার হলো বিল্ডিং, ইনভেস্টমেন্ট। ঠিক আছে, লোন অ্যাসেট। তারপর হলো আমার তার যে পিসি আছে, কম্পিউটার গুলা অ্যাসেট। তার যে ফার্নিচার আছে, ফার্নিচার গুলা অ্যাসেট। তার যে ল্যান্ড জি আছে, ল্যান্ড গুলা অ্যাসেট। এগুলো হলো অ্যাসেট। তার লাইবিলিটি কোনগুলা? লাইবিলিটি হলো ডিপোজিটের টাকাগুলা লাইবিলিটি। তার ক্যাপিটাল কোনটা? মালিকরা যে দিয়েছে ওইটা হলো ক্যাপিটাল গুলা, তার মালিকদের ক্যাপিটাল, ঠিক আছে। তো আমি বলতেছি অ্যাসেট, তার যে লোন আছে, তার যে বিল্ডিং আছে, তার যে কম্পিউটার আছে, তার যে ল্যান্ড আছে, এইগুলা সমান হবে কার? এই এই অ্যাসেট গুলা, তার লোন, তার বিল্ডিং, অফিস, পিসি, এগুলা কোত্থেকে আসছে? হয় ডিপোজিটরের টাকা, না হয় হলো ওনার ইকুইটির টাকা, ক্যাপিটালের টাকা। এইভাবে মনে রাখেন। আমার ব্র্যাক ব্যাংকের যে অ্যাসেট গুলো আছে, অ্যাসেট গুলো হয় হইলো লাইবিলিটি থেকে আসছে, ডিপোজিট থেকে আসছে, অথবা ক্যাপিটাল থেকে আসছে, সরি ক্যাপিটাল থেকে আসছে। ক্লিয়ার? সো আমরা অ্যাকাউন্টিং এডুকেশন শিখে বলছি। সো আপনার কাছে অ্যাকাউন্টিং আমরা জানি খুব কঠিন। আমি জীবনেও অ্যাকাউন্টিং করি নাই, সায়েন্সে পড়াশোনা করছি, বাট জিনিসটা অত কঠিন না। রিপিট করেন স্যার। আমার যে অ্যাসেট, কোনো একটা কোম্পানি, আমি ব্র্যাক ব্যাংক দিয়ে বুঝাইছি, বাট যে কোনো কোম্পানির যে অ্যাসেট গুলো থাকে, অ্যাসেট গুলো হয় লাইবিলিটি থেকে আসছে, ঠিক আছে, হয় ব্যাংকের ক্ষেত্রে ডিপোজিট থেকে আসছে, অথবা আমার ক্যাপিটালের টাকা থেকে আসছে। আমার অ্যাসেট করতে তো টাকা লাগছে, রাইট? আমার টাকা লাগছে, টাকা কোত্থেকে পাইছি? আমি হয় ডিপোজিটর থেকে পাইছি, অথবা আমি ক্যাপিটাল থেকে পাইছি, ওনার ইকুইটি থেকে পাইছি। কারো কোনো সমস্যা? ভাইয়া, যদি আমি ক্যাপিটাল থেকে ইয়ের থেকে পাই, মানে ডিপোজিট থেকে পাই, তো এটা আমার কাছে দায় না, কারণ ডিপোজিট তো গ্রাহকের লাইবিলিটি, টাকা। লাইবিলিটি বলতেছি তো, এই যে লাইবিলিটি, দায় মানে তো লাইবিলিটি। আচ্ছা আমরা ডিটেলে দেখি, তারপর আপনি কোশ্চেন করবো, হ্যাঁ? আমি একটু ডিটেলে যাই, একটু ডিটেলে যাই, একটু সুযোগ দেন। আমি তো শেষ করি নাই, জাস্ট আমি একটা আইডিয়া দিলাম আপনাদেরকে, বেসিক আইডিয়া দিলাম। এটা বারে বারে আসবে, আরো পরে দুই তিনটা স্লাইডে আমরা সেম জিনিস পড়াশোনা করবো, তারপরে কোশ্চেন করবো। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। অ্যাসেট গুলা কি? রিসোর্স ওন বাই দা বিজনেস উইথ ভ্যালু। আমি যে রিসোর্স গুলো ওন করতেছি, এটা ল্যান্ড হইতে পারে, লেবার, সরি ল্যান্ড হইতে পারে, ঠিক আছে, এটা আমার বিল্ডিং হইতে পারে, এটা আমার লোন হইতে পারে, অনেক কিছু হইতে পারে। অ্যাসেট মানে আমার অনেক কিছু হইতে পারে। এক্সাম্পল কি? ক্যাশ, ক্যাশ আমার জন্য অ্যাসেট, বিল্ডিং আমার জন্য অ্যাসেট, ইকুইপমেন্ট আমার জন্য অ্যাসেট, ইনভেন্টরি আমার জন্য অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল আমার জন্য অ্যাসেট, সব আমার জন্য অ্যাসেট। তো এখন আপনার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আপনি বলতে পারেন অ্যাকাউন্ট রিসিভেবল জিনিসটা কি। আমরা একটা ক্লিয়ার হই একটু। ক্যাশ আমার কাছে, ক্যাশটা কাছে, এটা বোঝার সমস্যা নেই। বিল্ডিং আমার বোঝার সমস্যা নেই, এটা অ্যাসেট। ইকুইপমেন্ট, মেশিনারিজ আমার জন্য অ্যাসেট। পিসি, ব্যাংকের জন্য পিসি হলো আমার জন্য অ্যাসেট, এটা আমার বোঝার সমস্যা নাই। ইনভেন্টরি হলো আমার গোডাউনে যে পণ্যগুলো আছে, আমার পণ্য, পণ্যগুলো আমার জন্য অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল হইলো আমি যখন বাকিতে সেল করব, আমি যখন বাকিতে সেল করব, আমি যখন বাকিতে সেল করব, তখন আমি, আমি ধরেন 100 টাকা কারো কাছে সেল করলাম, ঠিক আছে, সেল করলাম বাকিতে। তার কাছে আমি টাকা পাবো না, তার কাছে টাকা আমি পাবো। এই পাবো যে ওই শব্দটাকে আমি ইংলিশে বলতেছি রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল। আদায়যোগ্য। হ্যাঁ, বাংলায় আদায় যোগ্য, দেনাদার। পাওয়ার জন্য। সো আমরা একটু আমরা মনোযোগ দিয়ে শুনবো, সাউন্ড না করলেই বেটার, কোশ্চেন না থাকলে। সো লাইবিলিটি কি? লাইবিলিটি গুলো হলো কি? ডেট অর অব্লিগেশন ওড আউটসাইড। আমার লাইবিলিটি হলো আমার কাছ থেকে কেউ পাবে, আমার কাছ থেকে, আমি বাংলায় লিখলাম, আমার কাছ থেকে কেউ যদি, কেউ পাবে, টাকা পাবে, ঠিক আছে, ওইটা হলো আমার লাইবিলিটি। এটা লোন হইতে পারে, আমি লোন নিয়েছিলাম এই কারণে টাকা পাই। আমি বাকিতে ক্রয় করছি, ঠিক আছে, পারচেস করছি, বাই করছি বাকিতে, এই কারণে টাকা পাই। অনেক কারণে হইতে পারে, যে কারণে হোক না কেন, কেউ যদি আমার কাছে টাকা পায়, ওইটা আমার জন্য লাইবিলিটি। ডেট হইতে পারে, অব্লিগেশন হইতে পারে, ওন আউটসাইড। আমার বাইরে যদি কেউ আমার কাছে টাকা পায়, ওইটা হলো আমার জন্য লাইবিলিটি। এক্সাম্পল কি? ব্যাংক লোন, আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি, ওইটা আমার জন্য লাইবিলিটি, আমার দেওয়া লাগবে। অ্যাকাউন্ট পেবল, আমার ব্যাংক লোনে কি কি দেওয়া লাগবে? আমার প্রিন্সিপালের টাকা দেওয়া লাগবে আর ইন্টারেস্টের টাকা দেওয়া লাগবে, দুইটাই আমার জন্য লাইবিলিটি। অ্যাকাউন্ট পেয়েবল, আমি বাকিতে কিনছিলাম, বাই করছিলাম বাকিতে, সো এটা আমার দেওয়া লাগবে। ইউটিলিটি বিল, আমার ইলেকট্রিসিটি বিল অলরেডি ডিউ হয়ে গেছে, এটা আমার দেওয়া লাগবে, এটা আমার জন্য লাইবিলিটি। তো আমি অ্যাসেট শিখলাম, লাইবিলিটি শিখলাম। ওনার ইকুইটি কোনটা? মালিকের পাওনা, মালিক, মালিকের পাওনা। ওনার ক্লেম আফটার লাইবিলিটি আর ডিডাক্টেড, ঠিক আছে। সো ইনক্লুড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং রিটেন আর্নিং।
সো ক্যাপিটাল নিয়ে কারো কোনো সন্দেহ নাই, আমি যত টাকা দিয়ে ব্যবসা শুরু করছি এটা হলো আমার ক্যাপিটাল। আমি আজকে 100 টাকা দিয়ে ব্যবসা শুরু করছি, এটা আমার ক্যাপিটাল। 200 টাকা দিয়ে শুরু করছি, এটা আমার ক্যাপিটাল। বাট রিটেন আর্নিংটা কি? রিটেন আর্নিংটা হইলো, আমি ধরেন 2022 সালের এক হিসাব করতেছি, হিসাব করে আমি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে দেখলাম আমার নেট প্রফিট হইলো আমার 100 টাকা। এই নেট প্রফিটটা আমার 2022 সালের ব্যালেন্স শিটে আমার কি যাচ্ছে? রিটেন আর্নিং এ যাচ্ছে। সো কোন বছরের আমার নেট প্রফিটটা আমার রিটেন আর্নিং এ ট্রান্সফার হচ্ছে। রিটেন আর্নিংটা, এই নেট প্রফিটটা কে পাওয়ার যোগ্য? এই নেট প্রফিট কে পাবে? মালিক পাবে। এই টাকার দাবিদারকে, আমার সব খরচ বাদ দিয়ে যে আমি নেট প্রফিটটা পাচ্ছি এটার দাবিদারকে? মালিক দাবিদার। যেহেতু মালিক দাবিদার, ওইটা আমার ক্যাপিটালের পার্ট, এভাবে মনে রাখেন। যেহেতু এই টাকাটা মালিক পাবে, এই কারণে এটা ক্যাপিটালের পার্ট। কারো কোনো সমস্যা? স্যার একটা আরেকবার একটু কোয়েশ্চেন বলেন। ছিল, অ্যাকাউন্টস রিসিভেবল আর ক্রেডিটার্স অ্যাকাউন্ট এই দুইটা একটু। অ্যাকাউন্ট রিসিভেবল আর স্যার ক্রেডিটার্স অ্যাকাউন্ট যেটা বলে এই দুইটাটা একটু। ক্রেডিটর অ্যাকাউন্টস কোথায় পেলেন? স্যার না স্যার, আপনার শিটে স্যার মানে বইয়ে পড়ছিলাম তো এই দুইটা একটু আচ্ছা ঠিক আছে, কনফিউজিং ওইটা পরে, লাগতেছে। যেটা আছে আমরা এটা শিখি। অ্যাকাউন্ট রিসিভেবলটা শিখি, আর হলো রিটার্ন আর্নিংটা শিখি। আমি রিপিট করতেছি। অ্যাকাউন্ট রিসিভেবল জিনিসটা হলো, আমি যখন বাকিতে সেল করব, আমি একজন ব্যক্তি, আমি যখন সেল করব বাকিতে, ঠিক আছে? সো আমি একজন ব্যক্তি, আমি যখন বাকিতে সেল করব, ব্যক্তি না তো, একটা কোম্পানি আর কি, একটা কোম্পানি, সে যখন বাকিতে সেল করবে তখন সে পাবে, রাইট? সে তখন টাকা পাবে যার কাছে সেল করছে। সো তার জন্য, এই ব্যবসার জন্য আমার এটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল। যে বাকিতে সেল করবে তার জন্য হলো অ্যাকাউন্ট রিসিভেবল। দেনাদার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। দেনাদার। ঠিক আছে, এভাবে মনে রাখেন। আর রিটেন আর্নিংটা খুবই সহজ। আমি প্রফিট এবং লস অ্যাকাউন্ট করার পরে সবার শেষে নেটেড প্রফিট পাই। আমরা এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আলোচনা করব। নেট প্রফিট পাই, সব খরচ বাদ দিয়ে, ট্যাক্স ট্যাক্স সবকিছু বাদ দিয়ে আপনি মনে রাখেন আমরা একটা নেট প্রফিট পাই। এই নেট প্রফিটের দাবিদার কে? মালিক। এই কারণে এটা রিটার্ন আর্নিং এ যায়, এটা আমার ইনকাম স্টেটমেন্টে নেট প্রফিট আকারে যায়। ওই এর সেম টাকাটা, 100 টাকা যদি হয়, সেম টাকাটা আমার ব্যালেন্স শিটে রিটার্ন আর্নিং এর একটা হেডে যায়, লাইবিলিটি সাইডে। ওই রিটার্ন আর্নিংটা হলো আমার মালিকের পাওনা, এটা হলো ওনার ইকুইটির পার্ট, ওনার ইকুইটির পার্ট। ভাইয়া হচ্ছে আমরা যেটা পড়ছি আগে আর কি, যে প্রফিটের যে অংশ শেয়ার হোল্ডারের মাঝে মানে ডিস্ট্রিবিউট না করে যেটা রেখে দেওয়া হয় বিজনেসে, ওইটা হচ্ছে রিটেল আর্নিং। আচ্ছা হ্যাঁ, আপনার পয়েন্টে আমি আসি। আমি বলতাম কিন্তু এখানে প্যাচ লাগিয়ে যাবে বলে বলি নাই। এবার আসি রিটার্ন আর্নিং। হ্যাঁ, আমি 2022 সালের অ্যাকাউন্টস করতেছি, 2022 সালের অ্যাকাউন্টস করতেছি। ওইখানে আমি নেট প্রফিট পাইছি 100 টাকা। এই সেম 2022 সালের ব্যালেন্স শিটে আমার নেট প্রফিট আমার কি হবে? এ রিটার্ন আর্নিং এ গিয়ে যোগ হবে, 100 টাকা যোগ হবে, ঠিক আছে? তো আমার ধরেন রিটার্ন আর্নিং অলরেডি ধরেন 100 টাকা ছিল, আর 2022 সালের কারণে 100 টাকা যোগ হয়েছে, টোটাল 200 টাকা হয়েছে। এই 200 টাকা মালিকের পাওনা। আমি যখন অ্যাকাউন্টস করতেছি ডিসেম্বরে, 2022 সালের ডিসেম্বরে, তখন আমি কিন্তু এটা জানুয়ারিতে অ্যাকাউন্ট করতেছি। জানুয়ারিতে কিন্তু আমি কি করতেছি না, এই 200 টাকা ডিভিডেন্ড আকারে দিচ্ছি না। রিটার্ন আর্নিং এর টাকাটা ডিস্ট্রিবিউটেবল ডিভিডেন্ড বলতেছি। আমার এটা হলো ডিস্ট্রিবিউটেবল প্রফিট। আমি ডিভিডেন্ডের চাইলে রিটার্ন আর্নিং এর পুরো টাকা আমি ডিভিডেন্ড আকারে দিতে পারি, এটা আইনে বলা আছে। সো আমি কি করতেছি, যে রিটেনারিং এর টাকাটা আমি যে 2022 সালে হিসাব রাখতেছি, ইনকাম স্টেটমেন্ট করতেছি, তখন সাথে সাথে আমি 2022 সালের ব্যালেন্স শিটে আমি 200, এই 100 টাকা আমি কি করতেছি? রিটেনারিং এ যোগ করতেছি। আমি তো সাথে সাথে ডিভিডেন্ড দেই না। যখন ডিভিডেন্ড দিয়ে দিব তখন রিটেনারিং থেকে বাদ যাবে। তো আপনার পয়েন্টটা বুঝছেন, যে আমি যখন ডিভিডেন্ড দিয়ে দিব তখন বাদ যাবে। ডিভিডেন্ড দেওয়াটা 2023 সালের জুনে এসে হইতে পারে, জুলাইতে এসে হইতে পারে। তো যখন জি আমি ভাই। দিব তখন আমার ওইটা বাদ যাবে। 2023 সালে যখন অ্যাকাউন্টস করব তখন রিফ্লেকশনটা পাবেন, তার আগে না। ক্লিয়ার? জি ভাই। ডিস্ট্রিবিউটেবল প্রফিট ঠিক আছে, এটা থেকে আমি ডিভিডেন্ড দেই, ঠিক আছে। বাট আমি যখন অ্যাকাউন্ট প্রিপেয়ার করি তখন তো আর দিতে পারি না। আমি দেই হয়তো একটা সময় পরে, এজিএম হয়, বোর্ডে এপ্রুভাল হয়, তখন গিয়ে দিই। সমস্যা নেই, অডিট হওয়ার কারণে এগুলো আবার ইকুয়েশনে চলে আসছে। আমি এক্সপান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন, আমি ইকুয়েশনে আবার ফিরে গেছি। ইকুয়েশনকে আমি একটু বড় করে লিখতেছি। আমি অ্যাসেটের জায়গায় রাখছি, লায়াবিলিটির জায়গায় রাখছি। বাট ওনার ইকুইটিতে আমি আমি একটু ডিটেলে লিখছি। আমার ওনার ক্যাপিটাল, আমি আগে বলছিলাম ওনার ইকুইটি, এখানে আমি বলছিলাম ওনার ইকুইটি, ঠিক আছে? ওনার্স ইকুইটি। তো ইকুইটি এবং ক্যাপিটালের ভিতর ডিফারেন্স কি? আমি এখানে বলতেছি ক্যাপিটাল। ইকুইটি এবং ক্যাপিটালের ভিতর ডিফারেন্স কি? ক্যাপিটাল হইলো যে পরিমাণ টাকা আমার পকেট থেকে গেছে, আমার পকেট থেকে গেছে, ঠিক আছে? আমি খুব সহজ করে বলতেছি।
মালিকের ওনারের পকেট থেকে যত টাকা দিচ্ছে, তার পকেট থেকে যত টাকা দিচ্ছে ওইটা হলো ক্যাপিটাল। আর ইকুইটিটা হলো আমি পকেট থেকে দিচ্ছি 100 টাকা, আর আমার প্রফিট হইছে আমার 100 টাকা। সো 200 টাকা হলো ওনার ইকুইটি, এই 200 টাকা হলো আমার ইকুইটি। তার কোনো সমস্যা? ঠিক আছে। তো আমি হ্যাঁ বলতে আমি বলতেছি আমার ক্যাপিটাল, আমি পকেট থেকে 100 টাকা দিছিলাম, ওইটা আমার ক্যাপিটাল। তারপরে আমার কি হয়েছে, আমি রেভিনিউ গুলা অথবা সেলস গুলা, রেভিনিউ আরেকটা নাম হলো সেলস, আমি এটা যোগ করব, এক্সপেন্স গুলা বাদ দিব, খরচ গুলা বাদ দিব। এবং আমি যে উইথড্র করছিলাম, আমি যে ডিভিডেন্ড আকারে হোক অথবা আমি এক মালিকানা ব্যবসা হলে আমার ক্যাপিটাল উইথড্রয়াল হইতে পারে, বা ডিভিডেন্ড আকারে হোক, যে আকারে হোক না কেন, আমি যে উইথড্র করছি ওই উইথড্রটা বাদ দিই। বাদ দেওয়ার পরে আমি কি পাবো, আমার এই তিনটার যোগফল কি হয়, আপনি রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে আমার কি পাই, আমি নেট প্রফিট পাই। নেট প্রফিট থেকে আমি উইথড্র বাদ দিলে আমি কি পাবো, ওইটা আমার আমার ইকুইটিতে চলে যাবে, আমার ক্যাপিটালে যোগ হবে, ঠিক আছে। তো বাকিটা আমার ইকুইটিতে যোগ হবে, ইকুইটিতে যাবে, ইকুইটির পার্ট, মালিকের পাওনা। সো অ্যাসেট আমি অলরেডি পড়ছি, অ্যাসেট হলো রিসোর্স ওন বাই, ক্যাশ হতে পারে, ইনভেন্টরি হতে পারে। লাইবিলিটি পড়ছি হলো লোন হতে পারে, পেয়েবল হতে পারে। ওনার ইকুইটি পড়ছি আমরা ইনভেস্টর বাই ওনার, ইনভেস্টমেন্ট বাই ওনার, পকেট থেকে যে টাকাটা দিচ্ছি ওইটাকে আমি বলতেছি। রেভিনিউ হলো আমার সেলস গুলো, ইনকাম ফ্রম অপারেশন, সেলস থেকে যে ইনকামটা হচ্ছে ওইটা। এক্সপেন্স হলো কি, আমার রেন্ট হতে পারে, স্যালারি হতে পারে, অথবা র মেটেরিয়াল হতে পারে, অথবা আমি যে পারচেস প্রাইস হতে পারে, আমি যে কিনছি জিনিসটা ওই পারচেস প্রাইস হতে পারে। ব্যাংকের ক্ষেত্রে আমার এক্সপেন্স কি, আমার ডিপোজিটর যে ইন্টারেস্টটা দিচ্ছি ওইটা এক্সপেন্স, রাইট। ব্যাংকের জন্য রেভিনিউ কোনটা, আমি যে লোন থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছি ওইটা আমার জন্য রেভিনিউ, রাইট। ড্রয়িংটা হলো কি ওনার উইথড্রল যেটা হয় আর। সো কোম্পানির ক্ষেত্রে তো আমার কোম্পানির ক্ষেত্রে তো আমি উইথড্র করতে পারি না ইচ্ছা মতো, আমি ডিভিডেন্ড আকারে যেটা পে করে থাকি ওইটা। সো এই হলো আমার হিসাব। সো এখানেও না বুঝলে সমস্যা নাই, আপনি যতটুকু বুঝছেন এটুকু মাথায় রাখেন। আমরা এগুলো নিয়ে আরো সামনে আলোচনা করবো, সামনে আর 2-3টা স্লাইডে আমরা আলোচনা আছে, ঠিক আছে। স্যার ইকুইটিটা আরেকবার একটু বলবেন কিনা স্যার, ওই যে 100 টাকা আর 100 টাকা দুইটা তো, মানে আমার যদি ক্যাপিটাল 100 টাকা হয় তাহলে আমার হচ্ছে প্রফিট কিভাবে 100 টাকা হয় স্যার? এটা স্যার যদি আরেকবার একটু এক্সাম্পল দিয়ে বুঝাইতেন। আমার রেভিনিউ ধরেন আমি 200 টাকা সেল করছি, আমি এক্সপেন্স করছি 100 টাকা। সো আমার নেট প্রফিট হলো 100 টাকা। সো এই 100 টাকা আমার কি হবে, ইকুইটিতে যাবে, 100 টাকা আমার ক্যাপিটালে যোগ হবে। ক্যাপিটাল ছিল 100 টাকা, আর আমার এই যে দুইটা ডিফারেন্স, রেভিনিউ এবং এক্সপেন্সের ডিফারেন্সটা আমার ইকুইটিতে যাবে। ধরেন উইথড্র ছিল না, জিরো উইথড্র যদি হয়, সমস্যা? ভাইয়া সেক্ষেত্রে তো আমার ক্যাপিটাল 100 টাকা, সেক্ষেত্রে তো পুরাটা আমার ইয়ে হচ্ছে না ভাইয়া, 200 টাকায় আমার ইকুইটি হচ্ছে না। কেন ইকুইটি হবে না? আমার এই যে রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে ক্যাপিটালটা তো আমি পকেট থেকে দিয়েছি, আর না, বাকিটা 200 তো টাকা ক্যাপিটাল আমি। না, আমি হ্যাঁ, বুঝাইতে পারিনি। 200 টাকা ক্যাপিটাল হবে কেন, ক্যাপিটাল 100 টাকা, আর বাকিটা আমার ইকুইটি, ওনার ইকুইটি, মালিকের পাওনা। জি ভাইয়া, জি জি ঠিক আছে। ক্যাপিটালও মালিকের, আমি আরেকটু ক্লিয়ার করি আপনার পয়েন্টে, ক্যাপিটালটাও মালিকের পাওনা, আর আমি যে নেট প্রফিট করতেছি অথবা রিটেন আর্নিং এ যে টাকাটা যাচ্ছে ওইটাও মালিকের পাওনা। আমি নেট প্রফিট ইজিক্যাল টু দিচ্ছি রিটেন আর্নিং, কারণ আমার নেট প্রফিটে রিটেন আর্নিং এ যোগ হচ্ছে। সো এটা নেট প্রফিট আকারে বলি, রিটেন আর্নিং আকারে বলি, আমার দুইটাই হলো আমার কি, আমার ওনার ইকুইটি, মালিকের পাওনা। ভাইয়া কেউ যেন আমির ভাই, জয়েন অথবা আপনার করছে। ধরেন মালিক যদি আপনার ধরেন কোনো মেশিনারিজ ব্যবসায় সে ইনক্লুড করে, ওইটা তো আমরা এখানে কনসিডার করতে পারি। না, ওইটা আমি শুনেন, ওইটা এইভাবে না, আপনার পয়েন্টটা ঠিক আছে, আমি আপনার পয়েন্টটা ক্লিয়ার করি। মালিক যদি আমাকে মেশিনারিজ ইনক্লুড করে, সে তো এটা তো আমার মেশিনারিজ তো ডাইরেক্টলি ইনক্লুড করবে না, সে টাকা দিবে। সো হ্যাঁ, মেশিনারিজ ইনক্লুড করতে পারে, ওইটার একটা ভ্যালু আছে। আমি ধরেন আপনার পয়েন্টে আসি, মেশিনারিজ ইনক্লুড করলো, ধরেন এটা 500 টাকার একটা মেশিনারিজ ইনক্লুড করলো, তো এটা তো আমার ক্যাপিটাল, ওটা আমার ক্যাপিটালে যোগ হবে। জি। ব্যবসা তো আপনার হিসাব রাখা লাগবে, হিসাবের বাইরে কিছু হবে না। আচ্ছা, আমরা এত ডিপে না যাই, ডিপে না গেলে গেলে ওইটা ক্লাসটা শেষ করতে ওইটা পারবো আমরা না। ওইটা অ্যাসেটে যাবে না কেন? আমি, হ্যাঁ, জি আবার বলে। ওইটা অ্যাসেটে যাবে না কেন? অ্যাসেটে তো অবশ্যই যাবে, অ্যাসেটে আমার দুই পাশ তো মিলবে, আপনি ইজিক্যাল তো দেখতেছেন না মাঝখানে, দুই পাশ তো মিলবে, রাইট। অ্যাসেটেও যোগ হবে 500 টাকা, আমার এখানে ক্যাপিটালও যোগ হবে 500 টাকা। আমরা এত ডিপে না যাই ভাই, আমি সরি একটু রিকোয়েস্ট করতেছি, আমরা এত ডিপে না যাই, আমরা যা পড়তেছি এটাই মনে রাখার চেষ্টা করি। সো আমরা মানে অ্যাডভান্স চিন্তা না করি, আমরা অ্যাডভান্স চিন্তা করার অনেক সময় আছে। পুরা 4টা ক্লাসে আমরা অ্যাকাউন্টিং নিয়ে কথা বলবো, ইন ডিটেলে আমরা অনেক কিছু শিখবো। এখনই আমরা কেন স্যার এত ডিপে রেভিনিউটা যাচ্ছি? একটু বলেন স্যার, রেভিনিউটা স্যার। সো আমরা এত ডিপে না যাই, ঠিক আছে, এত ডিপে না যাই প্লিজ। আমার কাছে রিকোয়েস্ট, আপনারা এখনো বুঝতেছেন না,
আমরা পুরো 4টা ক্লাসে এইগুলো নিয়েই কথা বলবো। সো আমরা এখনই কেন অ্যাডভান্স হবো? ঠিক আছে, রেভিনিউ নিয়ে অলরেডি বলছি যে রেভিনিউর অপর নাম হলো সেলস। সো একটু বলেন রেভিনিউ মানে হলো তো সেলস। এখানে ইনকাম লিখতেছে, ইনকাম ফ্রম। শোনেন, একটা জিনিস ডিফারেন্স বুঝেন, সেলস আর হইলো আমার, আচ্ছা আমি একটু ডিটেলে বলি, আপনার পয়েন্ট আমি ডিটেলে বলি। আমি সেলস করতেছি, আমি যদি ব্যাংকের কথা চিন্তা করি, হ্যাঁ, ব্যাংকে হইলো আমার প্রথমে যে আসে ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট ইনকাম থেকে আমার ইন্টারেস্ট এক্সপেন্স বাদ যাচ্ছে। সো আমি নেট ইন্টারেস্ট ইনকাম পাচ্ছি, নেট ইন্টারেস্ট ইনকাম পাচ্ছি, ঠিক আছে। নেট ইন্টারেস্ট ইনকাম থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পরে আমি কি পাচ্ছি? আমি অপারেটিং ইনকাম পাচ্ছি। অপারেটিং ইনকাম থেকে আমি আদার খরচ বাদ দিচ্ছি, আদার খরচ বাদ দিয়ে আমি নেট প্রফিট পাচ্ছি। নেট প্রফিট বিফোর ট্যাক্স পাচ্ছি, বিফোর ট্যাক্স পাচ্ছি, ঠিক আছে। নেট প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমি ট্যাক্স বাদ দিচ্ছি, ট্যাক্স বাদ দিচ্ছি, আমি নেট প্রফিট, নেট প্রফিট আফটার ট্যাক্স পাচ্ছি, ঠিক আছে, নেট প্রফিট আফটার ট্যাক্স পাচ্ছি। সো আমার এখানে যে আমার ইনকাম, আমার ইনকামের তো অনেকগুলো টাইপ পাচ্ছি। আমি আমি গ্রোস ইনকাম পাচ্ছি, গ্রোস ইনকাম পাচ্ছি, নেট ইনকাম পাচ্ছি, নেট প্রফিট আফটার ট্যাক্স পাচ্ছি, নেট প্রফিট আফটার ট্যাক্স পাচ্ছি। সো ইনকাম শব্দটা আমার এক কথায় বলা যাবে না, ঠিক আছে, ইনকাম শব্দটার অনেকগুলো টাইপ আছে। সো আমি এত প্যাচে না যাই, এত ভিতরে যাওয়ার দরকার নেই। আমি রেভিনিউ মানে সেলস বুঝাচ্ছি, আপনি সেলসটাই বুঝেন, অন্য কিছু বোঝার দরকার নেই। ওগুলো আমরা আসতেছি, সামনে আসতেছি, একটু সময় দেন, ওয়ান 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 আসবো। অ্যাকাউন্টিং কে আমি কি বলতেছি? ইন্টিগ্রাল পার্ট অফ বিজনেস। আমার ইন্টিগ্রাল পার্ট অফ বিজনেস কেন বলতেছি? এটা রেকর্ড, ট্রানজাকশন রেকর্ড রাখে, প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো রেডি করে থাকে। সো আমি 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলছিলাম, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো রেডি করি, সাপোর্ট ডিসিশন মেকিং, আমার ডিসিশন মেকিং এ হেল্প করে। এনশিওর লিগ্যাল কমপ্লায়েন্স, আমার লিগ্যাল কমপ্লায়েন্স কে হেল্প করে। ট্রাস্ট বিল্ড আপে হেল্প করে থাকে। ব্যাকবোন অফ বিজনেস, আমার বিজনেসের ব্যাকবোনকে স্ট্রং করে থাকে। অ্যাকাউন্টিং এর সাথে আদার সাবজেক্টের অন্যান্য সাবজেক্ট গুলোর রিলেশন কি? সো আমার রিলেশন আছে, ইকোনমিক্স এর সাথে অ্যাকাউন্টিং এর রিলেশন আছে। কেন রিলেশন আছে? আমার মেজার, অ্যাকাউন্টিং কি করতেছে? কস্ট মেজার করতেছে, রেভিনিউ মেজার করতেছে, প্রফিট মেজার করতেছে, সাপোর্ট ইকোনমিক ডিসিশন, আমাকে সাপোর্ট করতেছে ইকোনমিক ডিসিশন নেওয়ার জন্য, ঠিক আছে। আমি যে কি আরো প্রোডাকশন বাড়াবো কিনা, একটু সাউন্ডটা সবাই অফ রাখি। সো এখানে শাহাবুদ্দিন ভাইয়ের ফোনটা অন ছিল, সো আমরা সবাই সাউন্ড অফ রাখবো। সো আমি ইকোনমিক ডিসিশন নিতেছি। ইকোনমিক ডিসিশন মানে কি? ইকোনমিক্সে কি আলোচনা করে থাকি আমি? ইকোনমিক্সে আলোচনা করে থাকি আমি মাইক্রো ইকোনমিক্স এর কথা যদি বলি, মাইক্রো ইকোনমিক্স আলোচনা করে থাকি কি, আমার যে প্রোডাক্টের প্রাইস কেমন হবে, ঠিক আছে, আমার এটার কস্ট কেমন হবে। সো এগুলো আমরা মাইক্রো ইকোনমিক্স এর পার্ট, তাই না? প্রোডাক্টের কস্ট কত, আমি কত টাকা প্রাইস চার্জ করবো, এগুলো মাইক্রো ইকোনমিক্স আলোচনা করে থাকি। সো আমার এখানে অ্যাকাউন্টিং এ আমি কি করতেছি? কস্ট মেজার করতেছি, রেভিনিউ, সেলস সেলস মেজার করতেছি, প্রফিট মেজার করতেছি। সো এই কারণে এটা ইকোনমিক্স এর সাথে রিলেটেড। ম্যানেজমেন্টের সাথে রিলেটেড কেন? প্রোভাইড রিপোর্ট ফর বাজেটিং, আমার বাজেট করতে হেল্প করতেছে, আমার প্ল্যান করতে হেল্প করতেছে, কন্ট্রোল করতে হেল্প করতেছে। সো এটা গেল ম্যানেজমেন্টের সাথে রিলেটেড। আমার বাজেট করা কার কাজ? বাজেটিং করা কার কাজ? ম্যানেজমেন্টের কাজ। প্ল্যান করা ম্যানেজমেন্টের কাজ, কন্ট্রোল করা ম্যানেজমেন্টের কাজ। স্ট্যাটিস্টিক্স সাথে কিভাবে রিলেটেড? ইউজ টুলস ফর ফরকাস্টিং, রেশিও এবং ট্রেন্ড অ্যানালাইসিস করতেছি। আমি কিছু টুল ইউজ করতেছি, যে টুলগুলা স্ট্যাটিস্টিক্স এর টুল, টুলস হলো স্ট্যাটিস্টিক্স এর, বাট আমি এগুলো যেহেতু অ্যাকাউন্টিং এ ইউজ করতেছি, এই কারণে এটা স্ট্যাটিস্টিক্স এর সাথে রিলেটেড। লয়ের সাথে রিলেটেড কেন? আমি আজকে ট্যাক্স ল এবং কোম্পানি রেগুলেশন, অথবা আমি কি করতেছি আইএফআরএস ফলো করে আমি কি করতেছি, হিসাব রাখতেছি, এই কারণে এটা লয়ের সাথে রিলেটেড। আমার ট্যাক্স লতে বলা আছে তুমি হিসাব এভাবে রাখবা, ট্যাক্স লতে বলা আছে তুমি এইভাবে হিসাব রাখবা, আমি ওইটা ফলো করে আমি হিসাব রাখতেছি। ইনফরমেশন টেকনোলজির সাথে রিলেটেড কিভাবে? আমি সফটওয়্যার ইউজ করতেছি, এই কারণে এটা রিলেটেড। একটা শব্দ মনে রাখেন, শুধু শুধু সফটওয়্যার শব্দটা মনে রাখেন। ফাইন্যান্সের সাথে কিভাবে রিলেটেড? ফাইন্যান্সের মূল কথা কি? ফাইন্যান্সের মূল কথা হলো আমি কি, যে আমার ফান্ড কোত্থেকে পাবো, আমি ফান্ডটা কিভাবে ইউজ করব, ইউজ অফ ফান্ড। সো যেহেতু আমি বেসিস ফর ইনভেস্টমেন্ট, ফান্ডিং, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং গুলো আমি অ্যাকাউন্টিং করে থাকি, সো এই কারণে এটা ফাইন্যান্সের সাথে রিলেটেড। সো আমার সবগুলো ডিসিপ্লিনের সাথে আমার অ্যাকাউন্টিংটা রিলেটেড। কার কোনো প্রবলেম? থ্যাংক ইউ স্যার। জি। সো আমরা এই ক্লাসটা তো শেষ হচ্ছে না, এই সাবজেক্ট এই এই ফার্স্ট চ্যাপ্টারই শেষ হচ্ছে না, সেকেন্ড চ্যাপ্টার তো অনেক লম্বা। সো দেখি আমরা একটু ধৈর্য নিয়ে ক্লাসটা করি, কিছু করার নাই। সো অলরেডি আমরা 1.5 ঘন্টা ধরে ক্লাস করতেছি। কালকে আমরা সমস্যা নেই, আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করি, সেকেন্ড চ্যাপ্টারে যাওয়ার পর ডিসিশন নিই। আমার এনার্জি নিয়ে সমস্যা নাই, সো আপনাদের ধৈর্য যতক্ষণ আছে আমরা ক্লাসটা কন্টিনিউ করি। 2 ঘন্টা তো আমাদের টাইম, 2 ঘন্টা তো অলরেডি শেষ হয় নাই, সো 2 ঘন্টা শেষ করি।
বা 2 ঘন্টা 2.5 আওয়ার শেষ করি, তারপর ডিসিশন নিব। এখন আমরা আলোচনা করতে থাকি। বুককিপিং বলতেছি, অ্যাকাউন্টিং বলতেছি। বুককিপিং এবং অ্যাকাউন্টিং এর ভিতরে ডিফারেন্সটা কি? আমি এই ভিতরে যাওয়ার আগে আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। বুককিপিং স্যার মানে অনেক স্কিপ করে ফেলছি স্যার। কোথায় স্কিপ করছি? স্কিপ করি নাই তো, আমি যা সামনে এমনি দেখার জন্য গেছিলাম, ঠিক আছে, কিন্তু পেছনে আবার ফেরত আসছি। এই যে আমরা ইয়া শিখছিলাম, এই যে অ্যাকাউন্টিং এর সাথে অন্যান্য ডিসিপ্লিন গুলো রিলেশন জি স্যার, শিখছিলাম। স্যার। So, আমি জাস্ট ফেরত আসছি আর কি, জাস্ট বোঝার জন্য। সো ঠিক আছে, আমরা কি কি করবো এখানে? বুক কিপিং, হিসাব রাখা। আমি আরেকটা শব্দ ইউজ করলাম এটার সাথে, রেকর্ড রাখা। আমরা বুক কিপিং এ কি করে থাকি? শুধু রেকর্ড রাখি। আর অ্যাকাউন্টিং এ কি করে থাকি? শুধু রেকর্ড রাখি না, রেকর্ড প্লাস অ্যানালাইসিস, বাকি কাজগুলোও করে থাকি। আমি আরেকটা শব্দ ইউজ করলাম, সব করি, সব। অ্যাকাউন্টিং আমরা সব করি, বুকিং এ শুধু হিসাব রাখি, আর অ্যাকাউন্টিং এ সব করে থাকি। তো এটা মনে রাখেন, মিনিংটা কি? বুকিং এর রেকর্ডিং ডেইলি বিজনেস ট্রানজাকশন, আমরা বুকিং এ ডেইলি বিজনেস ট্রানজাকশন গুলো রেকর্ড করে থাকি। রেকর্ড করি কিভাবে? আমি জার্নালের মাধ্যমে আর লেজারের মাধ্যমে। যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড, আপনি হয়তো জানেন না জার্নাল কি লেজার কি, আমরা সামনে আসতেছি। আর অ্যাকাউন্টিং কি বলতেছি? আমি সামারাইজ করি, অ্যানালাইজ করে থাকি, রিপোর্টিং ফাইন্যান্সিয়াল ডেটা। আমরা সব কাজ করে থাকি। আমরা সামারাইজ করি, আমরা ট্রায়াল ব্যালেন্স রেডি করি, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করে থাকি, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলি আমরা, ব্যালেন্স শিট রেডি করে থাকি এবং অ্যানালাইসিস করে থাকি। এটা স্কোপটা কি অলরেডি বুঝে গেছি, এটা নেরোয়ার স্কোপে কাজ করে থাকে, অনলি রেকর্ড করে থাকি আমি। আর এটা ব্রডার স্কোপে কাজ করে থাকি, রেকর্ডিংও করে থাকি, অ্যানালাইসিস করি, রিপোর্টিংও করে থাকি। আমরা বুককিপিং এ কি করে থাকি? একুরেট রেকর্ড মেনটেন, একুরেট রেকর্ড, শুধু রেকর্ডগুলো একুরেটলি মেনটেন করার চেষ্টা করে থাকি। আর অ্যাকাউন্টিং এ মেজার পারফরমেন্স, আমরা পারফরমেন্সও মেজার করে থাকি। সাপোর্ট ডিসিশন মেকিং, স্কিল রেকর্ড, এটা বেসিক লেভেলের স্কিল হলে হয়, বেসিক ক্লারিক্যাল স্কিল থাকলেই হয়। আর এখানে আমার অ্যানালিটিক্যাল এবং প্রফেশনাল নলেজ থাকা লাগে। আমরা যারা সিএফএ চার্টার্ড, আমি হলাম সিএফএ চার্টার্ড, আমরা হলাম চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। সো আমাদের কাজটা হলো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব তার অ্যাকাউন্ট, মানে সে তার স্ট্রেংথ কেমন, উইকনেস কেমন, তার ক্যাশ ফ্লো ঠিক আছে কিনা, ব্যালেন্স শিটের তার ইনকাম ঠিক আছে কিনা। সো ওই কাজটা আমাদের। সো এটা আমরা ঠিক আছে। সো এখানে আমার প্রফেশনাল নলেজ দরকার হয়, অ্যানালিটিক্যাল স্কিল দরকার হয়। এটার আউটপুট কি? জার্নাল এবং লেজার আউটপুট, আমি অলরেডি বলে ফেলছিলাম আপনাদেরকে। আর এটার আউটপুট হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ডিসিশন সাপোর্ট নট ইউজফুল ফর ডিসিশন, এটাই আমার ডিসিশনে হেল্প করে না, বাট আমার অ্যাকাউন্টিং ডিসিশনে হেল্প করে। কার কোনো প্রবলেম? স্যার এই একটু আদার্স সাইডে সিএফএ, এটা কি স্যার আপনার স্ট্যান্ডার্ডের উপর কোনো সার্টিফিকেট? সিএফএটা হলো আমার ফাইন্যান্সের উপরে একটা সার্টিফিকেট। সিএ যেমন অ্যাকাউন্টিং এর উপর সার্টিফিকেট, সিএফএটা হলো ফাইন্যান্সের উপর সার্টিফিকেট। এটারও 3টা লেভেল আছে, 3টা লেভেল। এটা আমেরিকা দিয়ে থাকে। চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ডিগ্রিটা হলো সিএফএ ইনস্টিটিউট, এটা হলো আমেরিকান ডিগ্রি আর কি। সো আমার ফাইন্যান্সের, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, ইয়া স্ট্যান্ডার্ড কি এটা? হ্যাঁ হ্যাঁ, সো আমার ফাইন্যান্সের সবচেয়ে রিকগনাইজ ডিগ্রি হলো সিএফএ। অ্যাকাউন্টিং যেহেতু সিএফএ, সিএ যেমন বাংলাদেশে হলো আমার ডিগ্রি আছে, প্রতিটা দেশে সিএ এর ডিগ্রি দেওয়ার জন্য আলাদা বডি আছে, বাট ফাইন্যান্সের কিন্তু আলাদা বডি সব দেশে নাই। ইভালুয়েশন অফ অ্যাকাউন্টিং ওভার টাইম, আমার একটা সময় কি ছিল, আমি এই পড়া যাওয়ার আগে আমি এটা একটু শিখাই। একটা সময় ছিল আদিম যুগে। আদিম যুগে মানুষ হিসাব রাখতো কিভাবে? ধরেন আমি সেই হিসাব রাখতো হলো তার গড়, এটা ধরেন গড়, একটা গড় আঁকি আমি, ঠিক আছে, এটা দরজা। তো তাদের গড়ে তো মাটির গড় ছিল, ও মাটির গড়ে সে টান দিত, দাগ টান দিয়ে হিসাব রাখতো। ধরেন সে কি করতো, ধরেন মন, চাল দাঁড় দিত, ধরেন চাল দাঁড় দিল কাউকে, ঠিক আছে, দাঁড় দিল, চাল দাঁড় দিল, সে ধরেন মন, 1 মন চালের জন্য সে একটা দাগ টানতো তার গড়ের পিছনে। গড়ের মাটির গড় তো, মাটির গড়ে একটা টান দিয়ে রাখতো আর কি। 2 মন চাল দিলে 2টা টান দিয়ে রাখতো, এভাবে হিসাব রাখতো। তোমাকে যে আমি দাঁড় দিচ্ছি, চাল দাঁড় দিচ্ছি, তোমাকে যদি 2 মন চাল দিই, তাহলে 2টা টান দিয়ে রাখতো, এইভাবে হিসাব রাখতো।
তারপরে কি আসলো? তারপরে আমার আস্তে 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 এখন তো আমরা কম্পিউটার হিসাব রাখি, সফটওয়্যার হিসাব রাখি। তো একটা সময় এটা ছিল না। তো অ্যানসাইন্ট পিরিয়ডে কি করা হইতো, 3000 BC পূর্বে ক্লে টেবিল ছিল, টেবিলে রাখতো, ক্লে টেবিল, মাটির টেবিল, মাটি দিয়ে তারা দাগ টেনে টেনে হিসাব রাখতো, ইউজ মেসোপটেমিয়ান ফর ক্রপস এবং ট্রেড। ঠিক আছে, ট্রেড এবং ফসলের হিসাব রাখতো, মাটির ঘরে টান দিয়ে দিয়ে রাখতো। গ্রিক এবং রোমান টাইমে কি করতো, বেসিক রেকর্ড অফ ইনকাম এবং এক্সপেন্স, তারা ইনকাম এবং এক্সপেন্সের হিসাব রাখতো। তারা তখন হিসাব লিখে রাখতো, তারা গ্রিকের সময় লিখে রাখতো। ডাবল এন্ট্রি সিস্টেম থেকে বেসিক্যালি অ্যাকাউন্টিং এর স্টার্ট হয়েছে, যাত্রা শুরু হয়েছে। ডাবল এন্ট্রি সিস্টেম চালু হয়েছে 1494 সালে। লোকা পেসিউলি একজন ব্রেনি ব্যক্তি ছিল, খুবই জিনিয়াস ব্যক্তি ছিল। সে চিন্তা করলো যে না, এভাবে হিসাব রাখলে হবে না, আমরা ডাবল এন্ট্রি সিস্টেম হিসাব রাখলে প্রপার হিসাব রাখা হবে। আপনি চিন্তা করেন, 1494 সালে সে এই লোকা পেসিউলি একটা থিওরি দিচ্ছে, তোমার ডাবল এন্ট্রি সিস্টেম রাখতে হবে। সে থিওরি আমার 2025 সালে এসে আমরা ওই থিওরি ফলো করে হিসাব রাখতেছি। তার মানে সে কত, কোন লেভেলের ব্রেনি ছিল ওই সময়। সে ইন্ট্রোডিউস করছে আমার ডেবিট এবং ক্রেডিট, প্রত্যেকটা ট্রানজেকশন, প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনকে আমি দুইটা ভাবে রাখবো, আমি ডেবিটে রাখবো অথবা ক্রেডিট রাখবো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমার হয়েছে হলো 1889 আপনারা এখানে যারা ক্লাস করছেন কেউ কি ম্যাক্সিম গুর্কির মা পড়ছেন? মা উপন্যাস পড়া হয়েছে আপনাদের? ম্যাক্সিম গুর্কির মাতে আমার এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে অনেক কথা বলা আছে ওইখানে। একটা সময় ছিল আমার কি, আমি একটু গল্প করি আপনাদেরকে সাথে, শিল্প বিপ্লবের গল্প করতেছি। শিল্প বিপ্লবটা হয়েছিল কেন আপনার, তখন আমার ইংল্যান্ডে, বেসিক্যালি আমার তো তখন সবচেয়ে বিশ্বে আগায় ছিল, 18শ শতাব্দীতে সবচেয়ে ডেভেলপ কান্ট্রি ছিল ইংল্যান্ড, ইউকে। তো ওইখানে কি করা হয়তো, যারা লেবার ছিল, যারা ছিল, ওদের লাইফ বলতে কিছু ছিল না। ওদেরকে কি করা হয়তো, সপ্তাহে 6 দিনই কাজ করানো হইতো, সকালে যাইতো সন্ধ্যায় আসতো। ওদেরকে মানুষ হিসেবে ট্রিট করা হইতো না, ওদেরকে ইচ্ছা মতো কাজ করাইতো, ওদেরকে কোনো কর্ম ঘন্টা ছিল না, তুমি 8 ঘন্টা কাজ করবো না, 12 ঘন্টা কাজ করবো না, 24 ঘন্টা কাজ করবো, ওইরকম কিছু ছিল না। তো ওরা কি করতো, এইভাবে জীবনযাপন করতো, সারাদিনই কাজ করতো। ওদেরকে অত্যাচার করা হয়তো ফিজিক্যালি, তাদেরকে ঠিকভাবে বেতন দেওয়া হইতো না। তারপরে কি হয়েছে, যে মেক্সিম গুর্কির মাতে ওইখানে একটা একটা ছেলে ছিল, মেক্সিম গুর্কি, সরি মেক্সিম গুর্কি তো লেখক ছিল ওই উপন্যাসের। সে একটা ছেলে ছিল, ছেলের নামটা আমি ভুলে গেছি। সে কি করছে শুরুতে, সে চিন্তা করলো না, এটা তো হইতে পারে না, আমাদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে ইউজ করতেছে, আমাদের আন্দোলন করা লাগবে, আন্দোলন করা লাগবে। সো আন্দোলন করার জন্য সে আন্দোলনে ডাক দিল। সো তার মা ওকে অনেক হেল্প করছে, তার মা অনেক হেল্প করছে। তার বাসায় মিটিং হইতো, সে লিফলেট বিতরণ করতো ইন্ডাস্ট্রিগুলোর ভিতরে, সবাইকে জাগায় তুলছে যে আমার এভাবে চললে হবে না, আমাদের রাইট আছে, আমরা তো মানুষ, আমাদের রাইট আছে, আমাদের যেভাবে ইচ্ছা এইভাবে ইউজ করলে হবে না, আমরা আমাদের ভয়েস রেজ করবো, আমরা 8 ঘন্টার বেশি কাজ করবো না, আমরা এটা করবো না, ওইটা করবো না, আমাদের বোনাস দেওয়া লাগবে, আমাদের বেতন ঠিকভাবে দেওয়া লাগবে। সো এই যে আন্দোলন থেকে আমার এই যে পহেলা মেতে অনেক মানুষকে গুলি করে মারছে ইংল্যান্ডের সরকার। গুলি করে মারার পরে দেখলো যে না, ওদেরকে থামানো যাচ্ছে না, তখন গভর্নমেন্ট বাধ্য হয়েছে আইন করার জন্য, যে ঠিক আছে আমরা তাহলে লেবার আইন করি। আমরা সো শ্রমিক আইন তখন থেকে চালু হয়েছে, ওইখানে বলা হয়েছে 8 ঘন্টা কাজ করবে, সপ্তাহে 6 দিন কাজ করবে, ওভার টাইম করলে ওভার টাইম দেওয়া লাগবে, অনেক কিছু আইন চেঞ্জ আসছে। ঠিক আছে। সো আমার তখন কি হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় আমার কি হয়েছে, গ্রোথ অফ কস্ট অ্যাকাউন্টিং, অডিটিং এবং রিপোর্টিং এগুলো জেনারেট হয়েছে। আমার এক কস্ট অ্যাকাউন্টিং এক সময় ছিল না, আমার বাংলাদেশে এখনো আমরা কস্ট অ্যাকাউন্টিং ফলো করি না। বাট কস্ট অ্যাকাউন্টিং একটা জিনিস যেটাতে আমি শুধু খরচের হিসাব রাখি। অডিটিং এক কনসেপ্ট এক সময় ছিল না। ঠিক আছে, অডিটিং ইস্যুটা এখন চলে আসছে, রিপোর্টিং এর ইস্যু চলে আসছে। স্ট্যান্ডার্ডাইজেশন আমার 2020 সালে এসে কি হয়েছে, আমার আইকেপ, আইএফআরএস, গ্যাপ এগুলা চালু হয়েছে। আমি বলছি তো আমার মতো শুধু ডাবল এন্ট্রি হইলেই হবে না, শুধু ডাবল এন্ট্রি লোকা পেসিল ডাবল এন্ট্রি হিসাবে রাখলেই হবে না, তার বাইরেও আমাদের অনেক কিছু মানতে হবে। আমি খরচ কিভাবে হিসাব রাখবো, আমার ইনকাম গুলো কিভাবে হিসাব করে রাখবো, এগুলোর জন্য কি হয়েছে, আইকেপ আসছে, আইএফআরএস আসছে। তো এগুলো আসছে মডার্ন এরা। আজকে 21শ শতাব্দীতে আমি কি করতেছি, আমি কম্পিউটার হিসাব রাখতেছি, ক্লাউড বেস হিসাব রাখতেছি, এআই ইউজ করতেছি। মেইন ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর মেইন ব্রাঞ্চ কি, আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর একটা ব্রাঞ্চ, যেখানে আমি কি করি, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো হিসাব রাখি, প্রিপেয়ার রিপোর্ট এবং ইউজ করে থাকি। কস্ট অ্যাকাউন্টিং আরেকটা পার্ট, যেখানে আমি কি করে থাকি, ক্যালকুলেট দ্য প্রোডাক্ট এবং সার্ভিস কস্ট, আমি শুধু কস্ট গুলো হিসাব রাখি, সাপোর্ট প্রাইসিং এবং বাজেটিং করে থাকি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আরেকটা পার্ট, আমি এটা হিসাব রাখি কেন, আমার প্ল্যানিং এর জন্য, ডিসিশন মেকিং এর জন্য, পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য। তো আপনি বলতে পারেন যে হিসাব তো হিসাবে, অ্যাকাউন্টস তো অ্যাকাউন্টস, আমি জাবেদা করবো, খতিয়ান করবো, রেওমিল করবো, ট্রায়াল ব্যালেন্স করবো,
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো, এখানে আবার ডিভিশনের কি আছে? স্যার একটু সাপোর্ট প্রাইসিংটা একটু বলবেন স্যার, সাপোর্ট প্রাইসিং মূল্য নির্ধারণ। আচ্ছা, ওই পয়েন্ট আমরা আসতেছি, একটু আমরা শেষ করি। ট্যাক্স অ্যাকাউন্টিং এ আমরা এই ট্যাক্সের হিসাব রাখতেছি, অডিটিং হিসাব রাখতেছি, ফরেন্সিকে অ্যাকাউন্টিং এ ফরেন্সিক অ্যাকাউন্টিং হিসাব রাখতেছি। সো আমি যে পয়েন্টে ছিলাম, আমি বলতেছি আমি কি করতেছি, জার্নাল করতেছি, শুরুতে জার্নাল করতেছি, লেজার করতেছি, ট্রায়াল ব্যালেন্স রেডি করতেছি, আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করতেছি। সো আমি তো অলরেডি হিসাব রাখতেছি, তার বাইরেতে আমি একটাই হিসাব, এখানে টাইপস হওয়ার তো কোনো কারণ নাই, আলাদা শাখা প্রশাখা থাকার তো কথা না। কেন শাখা প্রশাখা আসলো? আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ আমি কি করতেছি, রেকর্ড ট্রানজেকশন, আমি ট্রানজেকশন গুলো রেকর্ড করতেছি, কি করতেছি, জার্নাল করতেছি, লেজার করতেছি, প্রিপেয়ার রিপোর্ট, আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করতেছি, ঠিক আছে, ফর এক্সটার্নাল ইউজারের জন্য। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা হলো বেসিক, আমরা যেটা নিয়ে কনসার্ন, আমরা এটাই করব, এটা আমার বেসিক জিনিস, এটা নিয়ে আমরা কনসার্ন, এই কাজটা আমরা শিখবো আমাদের আজকে এই 4টা ক্লাসের মাধ্যমে। বাট কস্ট অ্যাকাউন্টিং এর কনসেপ্ট কেন আসলো? কোনো কোনো সময় কি করে, যাদের ধরেন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো, আমি একটা শব্দ লিখলাম ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো ইন ডিটেলে সে কস্ট জানতে চায়। আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ তার তো ট্রানজাকশন গুলো আমি জানার করতেছি, লেজার করতেছি, হিসাব রাখতেছি, বাট ডিটেল সেপারেটলি সে কস্ট জানতে চায়, তার প্রোডাক্টের কস্ট জানতে চায়, সার্ভিস কস্ট জানতে চায়, ইন ডিটেলে জানতে চায়। তখন আমি তার জন্য কি করি, সেপারেট একটা কস্ট অ্যাকাউন্টিং রেডি করি। সাপোর্ট প্রাইসিং, আমি আমি আজকে ধরেন, আজকে আমি আমার প্রোডাক্টের প্রাইস 100 টাকা হবে না 200 টাকা হবে, আমি এটা বুঝবো কিভাবে? আমাকে অ্যানালাইসিস করা দরকার হবে যে ওই প্রোডাক্টের খরচ কত পড়তেছে। আজকে আমি ব্যাংকের কথা যদি চিন্তা করি, ব্যাংক কি ডিসিশন নেয়, সে ল্যান্ড করবে, লোন দিবে, কত পার্সেন্টের লোন দিবে, 12% লোন দিবে। আজকে ব্যাংক 12% লোন দিবে, কিভাবে ডিসিশন নিয়ে থাকে, সে ডিপোজিট নিচ্ছে হইলো ধরেন 8% হারে, কথার কথা, তার সাথে তার অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ যোগ হচ্ছে 2%, সো তার খরচ হচ্ছে 10%। সো যেহেতু খরচ হচ্ছে 10%, সে যদি 12% লোন দেয়, তার লাভ হবে 2%, রাইট? সো এই ডিসিশনটা নিতে পারতেছে কিসের জন্য? এই কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে। সাপোর্ট প্রাইসিংটা হলো এটা, যে আমি প্রাইস যে চার্জ করবো, 12% চার্জ করবো, এটা সাপোর্টিং ডেটা লাগবে, বাজেট করতে হেল্প করে আমার। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি বলতেছে, প্রোভাইড ডেটা ফর প্ল্যানিং। আমি যে প্ল্যান করব, আমার ধরেন ব্র্যাক ব্যাংকের কথা চিন্তা করেন, ব্র্যাক ব্যাংক আজকে প্ল্যান করবে কি, তার ডিপোজিট বাড়াবে, ঠিক আছে, ডিপোজিট রাইজ করবে। তো আমার যদি ধরেন ডিপোজিট আমি বাড়াবো, তো ডিপোজিট বাড়াবো, কত টাকা বাড়াবো, প্ল্যান লাগবে। সো এই প্ল্যানিং করার জন্য আমার ডেটা দরকার, ডিসিশনের জন্য ডেটা দরকার, পারফরমেন্স ইভালুয়েশনের জন্য ডেটা দরকার। আমি ডিপোজিট বাড়াইলে আমার প্রফিট বাড়বে কিনা, সো এটা একটা রিলেশনশিপ বের করার জন্য আমার ডেটা দরকার। অথবা আমি আমার আমার যে ইনকাম স্টেটমেন্ট আছে, প্রফিট লস অ্যাকাউন্ট দিয়ে আমি কি করতেছি, পারফরমেন্স আমি মেজার করার চেষ্টা করতেছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমার ম্যানেজমেন্ট জানতে চাইতে পারে যে কোন ব্রাঞ্চের পারফরমেন্স কোন ব্রাঞ্চের কোন ব্রাঞ্চের পারফরমেন্স কেমন। সো এটা আমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়বে। ব্রাঞ্চ ওয়াইজ যে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, ব্রাঞ্চ ওয়াইজ যে তৈরি করতেছি, ওইটা হলো আমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ভিতরে পড়বে। ট্যাক্স অ্যাকাউন্টিং, প্রিপেয়ার ট্যাক্স রিটার্ন। সো আপনি দেখেন, আমি একটা আমি ব্যালেন্স শিট বানাইছি, ইনকাম স্টেটমেন্ট বানাইছি, ইনকাম স্টেটমেন্টে অথবা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে তো আমার নেট প্রফিট আফটার ট্যাক্স আছে, রাইট? সো এটা দিয়েই তো আমি কি করতে পারি, আমি ট্যাক্স সাবমিট করতে পারি। বাট আলাদা করে আমার ট্যাক্স রিটার্ন সাবমিট করা হয় কেন? কারণ আমার ট্যাক্স অথরিটি বলছে তুমি ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় এই ডেটা দিবা, এই ডেটা দিবা, এই ডেটা দিবা, এই ডেটা দিবা। সো আমি যে ব্যালেন্স শিট রেডি করছি, আমি যে ইনকাম স্টেটমেন্ট রেডি করছি, ওইটা দিয়ে হচ্ছে না, আমাকে তার জন্য সেপারেটলি হিসাব রাখা লাগতেছে, হিসাব রেডি করা লাগতেছে, রাইট? সো এটা হলো ট্যাক্স অ্যাকাউন্টিং এর পার্ট। এনশিওর লিগ্যাল কমপ্লায়েন্স। অডিটিং, আমি এক্সামিন দ্য রেকর্ড ফর একুরেসি, আমি ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিটর কি আসে আমার কাছে, আমার আইসিসি ইন্টারনাল মানে আইসিসি ডিভিশন আমাকে অডিট করতেছে, এক্সটার্নাল অডিটর আমার অডিটর অডিট করতেছে। কেন অডিট করতেছে? বোঝার চেষ্টা করতেছে আমি যে রেকর্ড রাখছি ঠিকভাবে রাখছি কিনা। ফরেন্সিক অ্যাকাউন্টিং হলো আমার কি, ফ্রড এবং ফাইন্যান্সিয়াল ক্রাইম আছে কিনা, এগুলোর জন্য আমি ইনভেস্টিগেট করে থাকি। সো এটা অ্যাকাউন্টিং পার্ট। সো মূল কথা হলো, আমি যে জার্নাল করতেছি, লেজার করতেছি, আমি প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি করতেছি, ব্যালেন্স শিট তৈরি করতেছি, এইগুলাই আমার মেইন জিনিস। বাট এগুলাকে আমি ইউজ করে বাকি জিনিসগুলো রেডি করতেছি, কস্ট অ্যাকাউন্টিং রেডি করতেছি এগুলার বেসিসেই, এগুলার বাইরে না, এগুলার বাইরে গিয়ে আমি করতেছি না, এগুলার সাথে ডিফার করে করতেছি না। এগুলোতে যে ডেটাগুলো আছে, এগুলোকে আমি ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতেছি বাকি ব্রাঞ্চগুলোতে। আমার হয়তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ আমি কি করছি, আমার ব্রাঞ্চ ওয়াইজে আমার ছিল না, আমি যে জার্নাল করছি, লেজার করছি, ব্যালেন্স শিট দাঁড়া করাইছি, এটা পুরো ব্রেক ব্যাংক এর জন্য দাঁড়া করাইছি, ব্রাঞ্চ ওয়াইজ ছিল না।
সো আমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর জন্য, আমার ম্যানেজমেন্টকে বোঝানোর জন্য ব্রাঞ্চ ওয়াইজ আমি আবার একটা স্টেটমেন্ট দ্বারা করাবো। সো ওই ব্রাঞ্চ ওয়াইজ স্টেটমেন্ট হবে ব্রাঞ্চ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্ট। কারো কোনো কনফিউশন? আচ্ছা, থ্যাংক ইউ। স্যার ফরেনসিকটা কি? ফরেনসিকটা হলো, আমি ধরেন অনেক সময় বাংলাদেশ ব্যাংক ক্লেম পাইলো যে কোনো ব্যাংক, ধরেন XYZ ব্যাংক কি করছে, টাকা মানি লন্ডারিং করছে, মানি লন্ডারিং জড়িত, তখন সে স্পেশাল যদি সে ব্যাংকে এসে অডিট করে, ওইটাকে ফরেনসিক অডিট বলতেছে, ইনভেস্টিগেশন করতেছে। কেন ইনভেস্টিগেট করতেছে? ফ্রড এবং ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য, ওইটাকে ফরেনসিক অ্যাকাউন্টিং বলতেছে। তো সে তো আইসা আমার বাংলাদেশ ব্যাংক আইসা কি করতেছে, আমাকে আমাকে শুরুতে আমার কাছ থেকে কি করতেছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চাচ্ছে। ফাইন্যান্স স্টেটমেন্ট চাওয়ার বাইরেও সে অনেক ডেটা চায়, অনেক ডেটা চায় অ্যাকাউন্টস। তো ডেটা যেহেতু চায়, অ্যাকাউন্টস এর রিলেটেড ডেটা যেহেতু চায়, এই কারণে এটাকে আমি অ্যাকাউন্টিং এর পার্ট বলতেছি, ব্রাঞ্চ বলতেছি। আচ্ছা ভাইয়া, ফরেনসিক অডিটটা কি বাংলাদেশ ব্যাংক যদি অডিট করতে ব্যর্থ হয় এই ক্ষেত্রে কি ফরেনসিক অডিটটা করে? না, বাংলাদেশ ব্যাংক যদি কোনো গোপনে রিপোর্ট পায় তখন ফরেনসিক অডিট করে। আচ্ছা, বর্তমানে যে ব্যাংকগুলো এখন ফরেনসিক অডিটে রাখতেছে বলতেছে, এটা কি এই পর্যায়ে পড়তেছে? হ্যাঁ, এই থিওরি এই বলেই তো, এই যে ব্রাঞ্চ ফরেনসিক অ্যাকাউন্টিং এর একটা পার্ট বলেই তো ফরেনসিক অডিট করতেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এটা সন্দেহ থেকে করতে পারে, বাংলাদেশ ব্যাংক সন্দেহ করতেছে ওই ব্যাংকের কিছু করছে, এই কারণে হতে পারে। আবার রেগুলার বেসিস হইতে পারে, রেগুলার বেসিসে সে অডিট করে থাকে, ওইটা হইতে পারে। মেজর চ্যালেঞ্জ ইন অ্যাকাউন্টিং প্রফেশন টুডে। আমার অ্যাকাউন্টিং প্রফেশনটা মেজর চ্যালেঞ্জ কেন? প্রথমে আসে অ্যাকাউন্টিং প্রফেশনে কে আছে, অ্যাকাউন্টিং প্রফেশনে কে আছে। আপনি ধরেন আপনার ব্যাংকে যে আপনার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, ওরা ওইখানে যারা কাজ করে ওরা হলো অ্যাকাউন্টিং প্রফেশনে কাজ করে থাকে, ঠিক আছে? সো অথবা সো সো অ্যাকাউন্টিং প্রফেশনটা আমি আরেকটু যদি ডিটেলে বলি, প্রত্যেকটা কোম্পানির অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে, রাইট? অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে। সো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যারা কাজ করে ওদেরকে আমি অ্যাকাউন্টিং প্রফেশন বলতেছি, তারা অ্যাকাউন্টিং প্রফেশনে কাজ করে। সো এখন কোশ্চেনটা হলো, ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের অ্যাকাউন্টিং প্রফেশনাল ডিগ্রি থাকতেও পারে, নাও থাকতে পারে। তাদের কমার্স অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, নাও থাকতে পারে। সো থাকাটা দরকার, বাট না থেকেও কিন্তু অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না, তারাও কিন্তু অনেক সময় অ্যাকাউন্টসে কাজ করে থাকে। সো যে অ্যাকাউন্টস এর কাজ করবে তাকে আমি অ্যাকাউন্টিং প্রফেশনাল কাজ করতেছে বলবো। সো এটার চ্যালেঞ্জটা কি ওদের জন্য? চ্যালেঞ্জ কি? রেপিড টেকনোলজিক্যাল চেঞ্জ। আজকে বলতেছে টেমোনাসের ভার্সন C9 বলতেছে, 2 দিন পরে 12 বলতেছে। প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আমাকে নতুন নতুন ভার্সন নিতে বলতেছে। সাইবার সিকিউরিটি রিস্ক, বাংলাদেশ ব্যাংক থেকে অনেক ডলার চলে গেছে, কেন চলে গেছে? এই আমার সফটওয়্যারের কারণে। চেঞ্জিং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো IFRS BFRS এগুলো রেগুলার বেসিস, ট্যাক্স অথরিটি রেগুলার বেসিসে চেঞ্জ করতেছে। সো রেগুলার বেসিসে চেঞ্জ করলে আমার জন্য সমস্যা হয়ে যায়। আমি হিসাব রাখতে গিয়ে আমি 1 বছর একভাবে রাখতেছি। রেগুলেটরি প্রেশার, রেগুলেটর আমাকে বলতেছে, বাংলাদেশ ব্যাংক একভাবে বলতেছে হিসাব রাখার জন্য, NBR বলতেছে একভাবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলতেছে একভাবে হিসাব রাখার জন্য। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। ইথিক্যাল ইস্যু, আমার মেনটেন ইন্টিগ্রিটি এন্ড প্রফিট ড্রাইভেন এনভায়রনমেন্ট আমার একটা চ্যালেঞ্জ। গ্লোবালাইজেশন, হ্যান্ডলিং ক্রস বর্ডার ট্রানজাকশন এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা আমার জন্য একটা চ্যালেঞ্জ। সো যারা আমার বাংলাদেশেও ব্যবসা আছে, ধরেন স্কয়ার ফার্মা কি করতেছে, সে বাংলাদেশেও ব্যবসা করতেছে, আবার সে কেনিয়াতেও ব্যবসা করতেছে, তো তার জন্য হিসাব রাখা চ্যালেঞ্জ। আমার ধরেন আমার বাংলাদেশে ধরেন ব্র্যাক ব্যাংকের কথা ধরেন, তার যদি ধরেন আমার ইউকে তে একটা ব্রাঞ্চ আছে, তো ইউকে তে তারা সে কি করতেছে, ইউরোতে আমার কি করতেছে, ইউরোতে সে হিসাব রাখতেছে, আর বাংলাদেশে আবার টাকাতে হিসাব রাখতেছে। তো এগুলো হিসাব রাখা আমার জন্য চ্যালেঞ্জ, গ্লোবালাইজেশন একটা ইস্যু আর কি। রোল অফ ইথিক্স ইন অ্যাকাউন্টিং, আমার ইথিক্স ইথিক্স কেন মেনটেন করা লাগবে অ্যাকাউন্টিং এ? ইথিক্স তো সব জায়গায় দরকার, শুধু অ্যাকাউন্টিং এ না, ইথিক্স সব জায়গায় দরকার। তাও অ্যাকাউন্টিং এ কেন স্পেসিফিকলি দরকার? একুরেসির জন্য আর অনেস্টির জন্য, পাবলিক ট্রাস্ট বিল্ড আপ করার জন্য দরকার, লিগ্যাল কমপ্লায়েন্সের জন্য দরকার, অ্যাভয়েডিং ফ্রড ফ্রড অ্যাভয়েড করার জন্য দরকার, প্রফেশনাল রেসপন্সিবিলিটির জন্য দরকার। এখন আমরা কমন করে কিছু সিনোনিম শিখবো অ্যাকাউন্টিং এ। কমন সিনোনিম গুলা কি কি? অ্যাকাউন্টিং, এটাকে আমি বুককিপিং বলে থাকি, অ্যাকাউন্টেন্সি বলে থাকি, ফাইন্যান্সিয়াল রেকর্ড কিপিং বলে থাকি। এই পড়াটা যারা নন কমার্স, আমরা একটু স্ট্রিক্টলি মনে করার চেষ্টা মানে একটু মনোযোগ দিয়ে শুনবো। ব্যালেন্স শিটকে আমি কি করতে পারি? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বলতে পারি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে পারি। অ্যাকাউন্ট রিসিভেবলকে আমি মানি ওর টু বিজনেস ডেটর বলতে পারি, অ্যাকাউন্ট রিসিভেবলকে আমি ডেটর বলতে পারি, বাংলা হলো দেনাদার। এটা কখন হয়? বাকিতে সেল করলে, বাকিতে সেল করলে।
অ্যাকাউন্ট পেবল হলো মানি বিজনেস ওড টু আদার ক্রেডিটর বলতেছে। আমি যদি বাকিতে কিনি, আমি যদি বাকিতে বাই করি, আমি হলো অ্যাকাউন্ট আমি কি করি, পেবল হিসেবে রাখি আমার ওই টাকাটা। আজকে আমি 100 টাকা আমি অ্যাকাউন্ট বাকিতে বাই করলাম, ওইটা আমি 100 টাকা আমি পেবলে রাখি। পাওনাদার। হ্যাঁ, এটা হলো পাওনাদার, আমি হইলাম পাওনাদার। এখানে আমি আপনাকে একটা টেকনিক শিখাই দিই। এই ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে আমি যার জন্য হিসাব রাখতেছি, হিসাবটা কার জন্য রাখতেছি? হিসাব রাখতেছি কার জন্য? ব্র্যাক ব্যাংকের জন্য। সো আমি ব্র্যাক ব্যাংকের জন্য কি এটা চিন্তা করব, ঠিক আছে? আমি ব্র্যাক ব্যাংকের ভিউ পয়েন্ট থেকে চিন্তা করব। উল্টা পিঠে কে আমার, ধরেন আমি সেল করতেছি বাকিতে, আমি সেল করতেছি বাকিতে, আমার পয়েন্টে হিসাব করব আমি। তার জন্য কি ওইটা হিসাব করবো না। আমি যার কাছে সেল করতেছি সে কিভাবে হিসাব রাখবে ওইটা আমি চিন্তাই করবো না, চিন্তা করলে প্যাস লেগে যাবে। আমি বাকিতে সেল করতেছি, আমি মানুষের কাছে টাকা পাবো। সো আমি, এটা আমার জন্য দেনাদার, ডেটর। সে সেই ব্যক্তি আমার জন্য ডেটর, আমি তার কাছে টাকা পাই, আমি বাকিতে সেল করছি। So, আমার ভিউ পয়েন্ট থেকে চিন্তা করবো, আমি তার ভিউ পয়েন্ট থেকে কখনো চিন্তা করতে যাবো না, তাহলে প্যাস লেগে যাবে। আমি বাকিতে ক্রয় করছি, সো আমি হলাম, আমার হিসাবে আমি ক্রেডিটর হিসেবে রাখতেছি, পাওনাদার হিসেবে রাখতেছি, ঠিক আছে? সো আমার ভিউ পয়েন্ট থেকে চিন্তা করবো। একটুয়াল মানে হলো ইনকাম অথবা এক্সপেন্স রিকগনাইজ বিফোর ক্যাশ রিসিভ অর পেড। অডিটিং হলো এক্সামিনেশন, ইন্সপেকশন অথবা ভিউ অফ অ্যাকাউন্ট, রিভিউ অফ অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন হলো অ্যামortization বলতে পারি, এটাকে রিডাকশন অফ অ্যাসেট ভ্যালু বলতে পারি। আজকে আমি 100 টাকা দিয়ে একটা অ্যাসেট কিনছি, এটার ভ্যালু 1 বছর পরে 100 টাকা থাকবে না, এটা 90 টাকা নেমে যাবে অথবা 80 টাকা নেমে যাবে, এটাকে ডেপ্রিসিয়েশন বলছি। ক্যাশ ফ্লো বলতেছি, ক্যাশ মুভমেন্ট বলতে পারি, ক্যাশ পজিশনও বলতে পারি এটা। জেনারেল লেজারকে আমি মেইন লেজারও বলতে পারি, মাস্টার রেকর্ডও বলতে পারি। কস্ট অফ গুডস সোল্ডকে আমি ধরেন 100 টাকার আজকে পণ্য সেল করলাম, কস্ট অফ গুডস সোল্ড হলো আমি এটা আমার এটা তৈরি করতে আমার ধরেন 70 টাকা খরচ হয়েছে। তো এই 70 টাকাকে আমি কস্ট অফ গুডস সোল্ড বলতেছি। আমি 100 টাকা পণ্য সেল করছি, বাট খরচ হচ্ছে 70 টাকা, ওইটাকে কস্ট অফ গুডস সোল্ড বলতেছি, কস্ট অফ গুডস সোল্ড অথবা কস্ট অফ সেলস। অ্যাসেট হলো আমার রিসোর্স হতে পারে, হোল্ডিং হতে পারে, পজিশন হতে পারে। লায়াবিলিটি আমি বলতেছি অব্লিগেশন, ডেট এবং রেসপন্সিবিলিটি। ইকুইটি হলো আমার ক্যাপিটাল, যেটা আমি মালিক দিছে, নেট ওয়ার্থ, ওনারশিপ। রেভিনিউকে আমি ইনকামও বলতেছি, আমি আর্নিংও বলতেছি, রিসিপ্টও বলতেছি। এক্সপেন্সকে আমি কস্টও বলতেছি, আউটফ্লো বলতেছি, এক্সপেন্ডিচারও বলতেছি। ইনভেন্টরিকে আমি স্টক বলতেছি, মার্চেন্ডাইজ বলতেছি, সাপ্লাইজ বলতেছি। ভাইয়া এখন একটু বিরতি দিবেন? এই যে আর 2-3টা স্লাইড আছে, আমি শেষ করে লিমিটেতে দিচ্ছি। লিমিটেশন অফ অ্যাকাউন্টিং এর লিমিটেশন কি? আমার রেকর্ড অন দি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, সে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের বাইরে কোনো কিছু করে না। বেজ অন হিস্ট্রিক্যাল রেকর্ড, সে হিস্ট্রিক্যাল রেকর্ড রাখে। আমি একটা মেশিন 100 টাকা দিয়ে কিনছি, আমি কস্ট ভ্যালুতে 100 টাকাই দেখাচ্ছি, বাট এটার ভ্যালু বাইরে যদি 500 টাকা হয়ে যায় তাহলে আমি 100 টাকাতে দেখাচ্ছি। ইগনোর ইনফ্লেশন, আমি ইনফ্লেশন যে বাড়তেছে ইকোনমিতে ওইটা আমি কাউন্ট করি না। ইউজ ইউজ অফ এস্টিমেটস, ডেপ্রিসিয়েশন কিন্তু আমি আমি এস্টিমেট করতেছি যে ডেপ্রিসিয়েশন আমার কি হচ্ছে। আমি 100 টাকা অ্যাসেট কিনছি, আমি প্রতি বছর 10 টাকা করে ডেপ্রিসিয়েট করবো, 10 বছর এটা জিরো করে দিব। বাট এটা আমার অ্যাসেটের ভ্যালু 100 থেকে 120 টাকাও হয়ে যেতে পারে, বাট আমি ডেপ্রিসিয়েশন প্রতিবারই কি করতেছি, 10 টাকা করে দেখাই আমি অ্যাসেটের ভ্যালু কমাই ফেলতেছি। আমার অ্যাসেটের ভ্যালু বাড়তেও পারে। সো আমার ডেপ্রিসিয়েশনটা, আমার এটা কিন্তু আমি এস্টিমেট করতেছি, আসলে অ্যাকচুয়ালি এটা নাও হইতে পারে। ব্যাড ডেট রিলাই অন অ্যাজাম্পশনের উপর আমি ব্যাড ডেট রিলাই করতেছি। ডিফারেন্ট মেথড আমি অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, আমার অ্যাকাউন্টিং করার ক্ষেত্রে। কম্পারিজন ডিফিকাল্ট অ্যাক্রস কোম্পানি, এটা আমার লিমিটেশন, আমি ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করতেছি। আমি দেখা গেছে যে অ্যাকাউন্টিং এর অনেক মেথড আছে, রাইট? সো এক এক কোম্পানির জন্য আমি এক এক মেথড অ্যাপ্লাই করতেছি। পসিবিলিটি অফ ম্যানিপুলেশন, আমি চাইলে অনেক সময় অ্যাকাউন্টিং এর ল ফাঁকি দিয়ে, ল ফাঁকি দিয়ে আমি কি করতে পারি, ম্যানিপুলেট করতে পারি। সেই ছিল আলোচনা, আমরা একটা বিরতি যাব, আপু বিরতি চাইছিল, সো বিরতির সাথে সাথে চলে আসছে। সো আমরা একটা লম্বা বিরতিতে যাব, কারণ লম্বা বিরতি না গেলে ব্রেন রিফ্রেশ হবে না। সো আমরা ঠিক 18 মিনিটের একটা বিরতিতে যাব, আমরা 10টা 18-তে আসবো, ঠিক আছে? 10টা 10-এ আসবো। আজকে কি আরো পড়াবেন? না পড়াইলে তো ক্লাস শেষ হবে না, মাত্র 30টা স্লাইড, 38টা বা 40টা স্লাইড পড়াইছি, আরো 30টা স্লাইড। তবে স্যার এটা এটা শিওর থাকেন যে আমাদের বেসিক অ্যাকাউন্টের জন্য যে এতগুলো ক্লাস দিচ্ছেন, এর থেকে এক্সট্রা মিনিমাম 2টা ক্লাস লাগবে, যেরকম বড় বড় মডিউল দেখতেছি। এখন ধরেন আমি থিওরি পড়াচ্ছি, থিওরিতে যদি আমি একটা ক্লাস বাড়ায় ফেলি,
তাহলে ম্যাথের জন্য তো আরো 2টা ক্লাস বাড়বে, তাহলে 4টা ক্লাস হবে, 8টা হয়ে যাবে। এখন আপনারা যদি রাজি থাকেন আমি 8টাতে নিব, সমস্যা নেই। ম্যাথ কয়টা আটটাতেই নেন, মডিউল? কারণ আমরা অনেকেই তো আর্টস ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মাথার উপর দিয়ে যাচ্ছে। আমরা বেশি ক্লাসে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ, আর্টসের লোক বেশি স্যার, আমরা আর্টসেরই বেশি, যার জন্য আমাদের ক্লাসটা বেশি দরকার। আমার এই ইন্ডে সমস্যা নেই। ক্লাসগুলা তাহলে ভাই আজকে আর নিয়েন না, আজকে মাথার উপর দিয়ে যাচ্ছে। বলতেছি, রিকোয়েস্ট করতেছি, এটা সবার এইভাবে তো স্যার সবাই মেসেজ দেন, স্যার মেসেজ দেন, আমির আমি স্যার সবার কথা শুনতে পারবো না, মেসেজ দেন। কে কে আমির চাচ্ছেন স্যার না, স্যার কে ক্লাস কে বেশি করেন স্যার, ক্লাস বেশি আমির নেন। স্যার কষ্ট হচ্ছে আপনি স্যার, কাল আজকে শুক্রবার, আজকে ক্লাস আপনি কন্টিনিউ করেন। আচ্ছা একটু আমাদের সবাই একটু মেসেজ দেন না, একটু মেসেজ দেন, সবাই একটু মেসেজ দেন, আজকে কে কে শনিবার, বেশি। আজকে শনিবার ক্লাস কন্টিনিউ করলে ভালো হবে। না একটু সবার মেসেজটা চাচ্ছিলাম, যে কে কেউ একটু মেসেজ দেন তো, যে কে চাচ্ছেন না আজকে আর না ক্লাস নেওয়ার জন্য, নাম্বার অফ ক্লাসটা 8টাই নিতে হ্যাঁ, চাই। থিওরি থিওরি ক্লাসটা বেশি নেওয়াটাই ভালো, কারণ আছে অ্যাকাউন্টিং এর ম্যাথ যখন করা হবে তখন একটু থেমে হিসাব করে, মানে একটু বেশি ক্লাস হলে সমস্যা নেই, কিন্তু থিওরি ক্লাস বেশি দরকার নেই। এগুলো তো নিজেরা পড়ে নিয়ে যাবে। আপনি তো কি পয়েন্ট গুলো বলে যাচ্ছেন just। তো এটা করা উচিত। আচ্ছা মেজরিটি স্যার উইল বি তার আগে গ্রেডেড। স্যার তার আগে একটু আমাদের একটু বলেন যে আমাদের এই যে ম্যাথ গুলো ভাইয়া কয়টা থিওরিটা তো মডিউলের? পরে পরে বোঝা যায়, ম্যাথটা স্যার করাইলে বেশি করে ভালো হতো। আমাদের কয়টা মডিউলে ম্যাথ আছে স্যার? আচ্ছা ঠিক আছে, সবার দাবি একটা ক্লাস যাতে বেশি নেই, আজকে যাতে শেষ করে দিই। তো আমি আজকে ক্লাসটা আচ্ছা শেষ করবো আজকে না। তো শনিবার, আজকে আরেকটু কন্টিনিউ করেন। না সবাই যেহেতু চাচ্ছে শেষ করে দিতে, আমি শেষ করে দিচ্ছি। না শেষ করবো না, আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। আমার স্যার আমার ভাইয়া একটু একটু কথা ছিল স্যার। আচ্ছা বলেন। অনুমতি দিলে একটা জি, কথা বলতে চাচ্ছি। বক্তব্যটা হলো না আমরা সবার স্যার কথা শুনবো, আমি আগে শেষ করি, আমি আমার কথাটা বলি। আজকে আমরা ফার্স্ট এক- চ্যাপ্টার পড়ছি, একটু একটু আমার কথাটা শুনে। আজকে আমরা জি ফার্স্ট চ্যাপ্টার শেষ জি জি করছি, স্যার। এখানে আমরা ক্লাসটা শেষ করতেছি। সো আমরা আর সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি না, এটা ফাইনাল ডিসিশন, যেহেতু সবাই চাচ্ছেন না। আর দ্বিতীয় কথা হইলো আমরা 4টা ক্লাসের জায়গায় দরকার হলে 6টা নিব, দরকার হলে 8টা নিব, এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। তো সিচুয়েশন যদি আমাদের বাধ্য করে যতটা ক্লাস নেওয়ার জন্য অতটা ক্লাসে শেষ করবো, এটা হলো ফাইনাল ডিসিশন। তৃতীয় কথা হলো আজকে ক্লাসটা এখানেই শেষ হচ্ছে না, এখনো 147 জন আছেন, আপনারা অবশ্যই থাকবেন। আমরা কোশ্চেন অ্যান্সার সেশন শেষ করে তারপর ক্লাস থেকে বিদায় নিব। সো যারা রেকর্ডিং শুনতেছেন ওদের জন্য আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সো যারা রেকর্ডিং শুনতেছেন ওদের জন্য আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। যারা লাইভ ক্লাসে আছেন তারা যাবেন না, অবশ্যই সবাই থাকবেন, সবাই থাকবেন। আমরা আমরা কোশ্চেন অ্যান্সার সেশন শেষ করে তারপর ক্লাস থেকে বেরোবো। তো আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। যারা রেকর্ডিং শুনতেছেন অবশ্যই প্রত্যেকটা ক্লাস করবেন, সবাই জয়েন করবেন। আর আপনার এই ক্লাসটা যদি ভালো লাগে, আজকের ক্লাসটা যদি ভালো লাগে, অবশ্যই আপনার আশেপাশে যারা আছে, আপনার অফিসে কলিগ যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, সবাইকে বলবেন অ্যাকাউন্টিং ক্লাসে জয়েন করার জন্য। সো এখনো অনেকগুলো ক্লাস বাকি, সো এখনো যদি জয়েন করে অ্যাকাউন্টিংটা বুঝতে পারবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।